আমাকে এখানে আনার মানে কি? আমার হাত ছাড়ুন। কেন জান, আমি ধরলে কি তোমার সমস্যা হয়? আমার হাত ছাড়তে বলেছি আপনাকে, তো ছাড়ুন আমার হাত। আর কোন অধিকারে আপনি আমার হাত ধরেন? কোন তোমার হবু বরের অধিকারে? হবু বর মাই ফুট। আমি আপনাকে বিয়ে কিছুতেই করব না। যে লোক আমার সামনে অন্য একটা লোককে এমন বাজেভাবে গুলি করে মারে, তাকে আমি বিয়ে কিছুতেই করব না। ওই লোক অপরাধ করেছিল, তাই ওকে ওর উপযুক্ত শাস্তি দিয়েছি। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা খুনি। আমি ঘুনি আর ওই ছেলে ভালো। ওই ছেলেকে কি তুমি বিয়ে করবে নাকি? যে ছেলে তোমার হাত ধরেছে আজকে, আর আমি তোমার হাত ধরলেই তোমার গায়ে ফোসকা পড়ে যায় নাকি? আর ওই ছেলে ধরলে খুব মজা লাগে তোমার নাকি? জাস্ট শাট আপ মিস্টার আবির রহমান। আচ্ছা, ছেলেটা কোথায় ধরেছিল, এখানে নাকি ওখানে? আবির তিথিকে অনেক রুডলি ভাবে টাচ করছে। ছাড়ুন বলছি আমাকে। আবির চোখগুলো রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে। আবির নিজের কন্ট্রোল করতে না পেরে তিথির ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। তিথি অনেক ছটফট করছে আবিরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য। তিথির এমন ছটফটানি দেখে আবির তিথিকে নিজের কাছে আরো টেনে নেয়। এক হাত দিয়ে তিথির কোমর চেপে ধরে, আর এক হাত দিয়ে তিথির চুল ধরে আরো কাছে টেনে নেয়। অনেকক্ষণ ধরে আবির তিথিকে কিস করে যাচ্ছে। আবির রাগে তিথির ঠোঁটে কামড় বসিয়ে দেয়, যার কারণে তিথি কুকড়ে ওঠে। তিথির চোখ দিয়ে পানি পড়ছে। আবির তিথিকে ছেড়ে দেয়। আবির নিজেও জানে না তিথির সাথে এমন কিছু করে বসবে। তিথি কান্না করতে করতে নিচে বসে পড়ে। আবির চলে যায়। তিথি এখন ফাঁকা ক্লাসরুমে বসে কান্না করছে। নিজেকে সামলিয়ে তিথি রুম থেকে বের হয়। তিথিকে দেখে রিয়ার জিসার কাছে আসে। তিথু, কি হয়েছে? কিছু হয়নি, চলো এখান থেকে। তিথি, তোর ঠোঁট কি হয়েছে? ফুলে গেছে তো। কিছু হয়নি তো বললাম আমি। চিৎকার করে বলে কথাটা। রিয়া দিশা কিছু বলে না। চলুন এখন নয় ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, কেন আমাদের আবির কতটা ক্ষেপে ছিল তিতিরের দিকে। আবির অফিসে সব কাজ তাড়াতাড়ি শেষ করে তিতিকে কলেজ থেকে আনার জন্য তিতির কলেজে যায়। আবির রহমান বড় নামকরা একজন বিজনেসম্যান, আর অন্যদিকে দিয়ে একজন বড় মাফিয়া। সবসময় অন্যের প্রতিবাদ করে। সবাই এক টাকি আবিরকে চিনে, তবে এটা কেউ জানে না যে আবির একজন মাফিয়া। একমাত্র তিতিই দেখেছে আবিরকে একটা লোককে খুন করতে। আবির কলেজে গিয়ে যা দেখে আবিরের রাগ উঠে যায়, আর এক প্রকার তিতিকে টানতে টানতে একটা ফাঁকা ক্লাসে নিয়ে যায়। আবির কলেজের গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই আবিরের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। আর তাকাবেই না কেন, মেয়েদের তো আর কোনো দোষ নেই। বেহায়া চোখগুলো তো আবিরের দিকেই তাকাতে বাধ্য। কিন্তু আবির এসবের কোনো কেয়ার না করে তার তিথি পাখিকে খুঁজছে, কখন কলেজ থেকে বের হবে আর কখন তিথিকে দেখবে। হঠাৎ করে আবির তিথিকে দেখতে পায়, কিন্তু তিথির পাশে লোকটাকে দেখে আবিরের রাগ উঠে যায়। তিথি একটা ছেলের হাত ধরে আছে, এটা দেখে আবির তিথির উপর রেগে যায়। এর পরেরটা তো জানেন আপনারা। আবির বাড়িতে এসে নিজের ঘরে গিয়ে সব জিনিসপত্র ভাঙছে। কেউ ভয়ে আবিরের ঘরেও যেতে পারছে না। প্রায় 8 ঘন্টা পর আবির শান্ত হয়। আবির নিজের ঘর থেকে বের হয়ে দেখে ওর মা বাবা বোন দাঁড়িয়ে আছে। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আবির, কি হয়েছে তোর বাবা? এভাবে সব ভেঙে ফেললি যে? কিছু হয়নি মা আমার, নিচে আসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। সবাই নিচে যায়। অধিক আগ্রহ তাকিয়ে আছে আবিরের দিকে সবাই। আমি তিথিকে 2 দিনের মধ্যে বিয়ে করতে চাই মা। এসব কি বলছিস আবির তুই? বিয়ে তো আরো 10 দিন বাকি আছে। আমি কোনো কথা শুনতে চাই না। কালকে বিয়ের সব আয়োজন করো, আর তিথির বাড়িতে খবর দাও। কিন্তু আবির। আবিরের কিছু না বলেই ঘর থেকে চলে যায়। আবিরের মা বাবা পড়েছে মহাজালায়। কি আর করা, ছেলে যখন একবার বলেছে তো বিয়ে করবেই। আবিরের রাতে বাড়ি ফিরিনি। তিথি বিছানাতে বসে আছে। ওই খুনিটার কত বড় সাহস আমাকে কিস করে! ওকে তো ইচ্ছে করছে এক লাথি দিয়ে উগান্ডা পাঠিয়ে দিতে, কিন্তু ওই বজ্জাত খুনির যে বডি, জীবনেও আমি ওকে নড়াতে পারবো না এক চুল পরিমাণ। কি খাই এই বজ্জাতটা, যার জন্য অত রাক্ষসের মতো এত শক্তিশালী? তিথি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর বলছে, ইস, আমার যদি ওই বজ্জাত জলহস্তিটার মতো বডি হতো তো
আমিও ওকে এক ফুটবলের মতো কিক দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিতে পারতাম। তিথি একটা লাথি দেওয়ায় একটু অভিনয় করে আয়নার দিকে তাকাতেই চমকে গেল। আপনি এখানে কি করছেন? বেরোন আমার ঘর থেকে। আমি আমার বউয়ের সাথে দেখা করতে এসেছি, তো তোমার কথাতে চলে যাব কেন? আবির কথা বলছে আর তিতির দিকে এগোচ্ছে। ওই, আপনি আমার কাছে আসছেন কেন? একদম কাছে আসবেন না। তুমি পিছিয়ে যাচ্ছ তাই তো আমি তোমার কাছে আসছি। তুমি আমার কাছে চলে এসো তো আমি তোমার কাছে আসবো না। আমার এখনো এত খারাপ দিন আসেনি যে আপনার মতো একটা ভিলেনের কাছে যাব। তাই আমার কাছে কোনোদিন আসবে না, ঠিক আছে? নো প্রবলেম, আমি আসছি। এই, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, আমি কিন্তু চিৎকার দিব। তিতি যে চিৎকার করতে যাবে অমনি আবির নিজের হাত দিয়ে ধরে ফেলে। শ্শ্, একদম এটা করতে যেও না, পরে তোমারই সমস্যা হবে। সবাই বলবে হবু বরকে এত রাতে এমন এনে প্রেম করছে, তখন তোমারই লজ্জা লাগবে। আর তুমি তো জানো আমার লজ্জা করবে না, কারণ আমার লজ্জা নামক বস্তুটা আমার কাছে নেই, বুঝলে জান? আবির এক চোখ টিপ দিয়ে কথাটা বলল। কি হলো, কথা বলছো না কেন? তিতি কথা বলবে কি, আবির তোর মুখ চেপে ধরে আছে। ও সরি। ও আল্লাহ, এবার মতো বেঁচে গেলাম। ওই, আপনি আমার রুম থেকে বের হন। আবির তিতির কানের কাছে মুখ নিয়ে এসে বলে। জান, কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যেটা তুমি কোনোদিনও কল্পনা করতে পারবে না। আবির তিতির কানের নিচে একটা চুমু দিয়ে দেয়। তিতি আবিরের ছোঁয়াতে কেঁপে ওঠে। তিতি আবিরের দিকে বড় বড় চোখে তাকিয়ে জিজ্ঞেস করে। কিসের সারপ্রাইজ? সেটা কাল সকাল হলেই দেখতে পাবে। এখন আমি আসি জান। আবির চলে যায় ব্যালকনির দিকে। তিতি তো হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে কে সারপ্রাইজ দিবে। হঠাৎ করে তিতির ফোনটা বেজে ওঠে। এত রাতে কে ফোন করলো? আননোন নাম্বার থেকে কল কি দিল? জান, এত চিন্তা না করে এখন ঘুমিয়ে পড়ো, না হলে সকালে সারপ্রাইজটা দেখতে পারবে না। তিতি ফোনটা কেটে দিয়ে রাখে। ওই ভিলেনটি কি সারপ্রাইজ দিবে আমাকে? ওই রাক্ষসটা সব করতে পারে। কেন এলো আমার জীবনে? কেন আমার জন্যই ওই ভিলেনটা আমার জীবনে এসেছে? কেন যে আমি ওই দিন এর সাহায্য নিয়েছিলাম? তিতি শুয়ে শুয়ে ভাবছে কি সারপ্রাইজ দিবে ওকে। আর ওই দিনের কথাও ভাবছে যেদিন আবির ওর জীবনে এসেছিল, আর এখন এসে জীবনটা তেজপাতা করে দিচ্ছে। কি সারপ্রাইজ দেবে তিতিকে? তিতি ওই দিন কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় আর রাস্তা দিয়ে হাঁটা শুরু করে রিক্সা না পাওয়ার কারণে। উফ, একটা রিক্সাও পেলাম না। সবাই কি মরে গেল নাকি রিক্সাওয়ালাগুলো? আর ভাল লাগে না। হঠাৎ করে তিতির পিছনে কয়েকটা ছেলে আসা শুরু করে। তিতি তো ভয় এক শের কি করবে। এখন কলেজেও তো আর অনেকটা পথ বাকি, কিন্তু ছেলেগুলো যদি কিছু করে বসে। না না, আমাকে কিছু করতে হবে। হঠাৎ করে তিতি একটা ছেলেকে দেখতে পায় গাড়ির পাশে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। কালো জিন্স, সাদা শার্ট, শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গুজে রাখা, হাতে ঘড়ি, দেখতে খুব হ্যান্ডসাম। ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে বাতাসের কারণে। তিতি ছেলেকে দেখা মাত্রই মাথায় একটা বুদ্ধি আসে। এই ছেলেগুলোকে জব্দ করতে পারবো এই ছেলেকে দিয়ে। তিতি তাড়াতাড়ি করে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে ওই বকাটে ছেলেগুলো দেখিয়ে। কি গো জান, তুমি আমাকে ওখানে রেখে এসে এখানে দাঁড়িয়ে আছো? আমি বলেছি তো আমার ভুল হয়ে গেছে, সরিও বলেছি, তারপরও তুমি আমাকে ফেলে রেখে চলে এলে। ছেলেটা পুরোই অবাক, কি বলছে এই মেয়ে, মাথায় কিছুই ঢুকছে না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ছেলেটা তিতির দিকে হাবলার মতো তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? মানছি আমার সাথে তোমার ঝগড়া হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আছে তো একটা ঝগড়া হয়, তাই বলে তুমি আমাকে একা রেখে এইসবে আসবে? তো দেখো এখন কতগুলো ছেলে পিছু নিয়েছে, দেখো। ছেলেটা রাগে চোখে পাশে তাকিয়ে দেখে কিছুটা দূরে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার এমন তাকানো দেখে সাথে সাথে ছেলেগুলো চলে যায়। ছেলেটা সামনে তাকিয়ে দেখে দিদিও নেই। যা, মেয়েটা কোথায় চলে গেল? স্যার মেয়েটা কি সব বলে গেল কিছুই তো বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল আমার। আবির স্যার? ছেলেটার কেউ না, আবির ছিল। তোমার মাথায় কিছু ঢুকবে না রফিক, ওই মেয়েটা ছেলেগুলোর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এমন করেছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, বাপের জন্মেও এমন মেয়ে দেখি নাই। ওই মেয়ের সব ইনফর্ম আমার চাই রফিক, তুমি যত তাড়াতাড়ি পারো ও সব খবর জোগাড় করো। ওকে স্যার।
তিতি দৌড়ে কলেজে ঢুকে হাঁপাতে হাঁপাতে রিয়া আর জিসার কাছে আসে। কি রে, এভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না, একটা ঘটনা ঘটেছে। তিতি সবটা ওদেরকে বলে। কি বলছিস? কি, তুই ছেলেটাকে তুই তোর বয়ফ্রেন্ড বানিয়ে ফেললি? কিসের বয়ফ্রেন্ড? আমি তো জাস্ট নিজেকে সেভ করার জন্য অমন করেছি। দোস্ত দেখে নিস, ওই ছেলে তোর কাছে অবশ্যই আসবে। আমি সিনেমাতে দেখেছি এসব হতে। শুরু হয়ে গেল তো তোর সিনেমার কথা। দোস্ত সিরিয়াসলি বলছি। রাখ তো তোর কথা, চল ক্লাসে যাই। তিতি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় তার মনেই নেই। আর এখন সরগোলের আওয়াজ শুনে ঘুম থেকে ওঠে। বাইরে এত কিসের আওয়াজ? তিতি রুম থেকে বেরিয়ে দেখে সারা বাড়ি নানা রকমের ফুল দিয়ে সাজানো হচ্ছে। এসব কি হচ্ছে? আজকে কিসের অনুষ্ঠান? আমার জানার মতো তো কোনো অনুষ্ঠান নেই আজকের দিনে। তাহলে বাড়ি সাজানো হচ্ছে কেন? হঠাৎ করে তিতির একটা ব্যানারের দিকে চোখ পড়ে, যেটাতে লেখা আছে তিতি উইশ আবির। তিতি এটা দেখা মাত্রই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এটা এটা আমি কি দেখছি? তার মানে রাতে ওই ফিলেনটা এই সারপ্রাইজের কথা বলেছিল। হঠাৎ করেই তিতির ফোনে টুং করে শব্দ করে ওঠে। তিতি ফোনটা অন করে দেখে মেসেজ এসেছে। মেসেজে লেখা আছে, কেমন দিলাম সারপ্রাইজটা জান? পছন্দ হয়েছে তো জান পাখি আমার? এই সারপ্রাইজটা শুধু তোমারই জন্য, তোমার ভিলেন হাজবেন্ডের তরফ থেকে। নাও এবার একটা চিৎকার করে আমার শ্বশুর আর শাশুড়িকে ডাক দাও। আমি তোমার কানটা চেপে ধরলাম। তিতি এই মেসেজটা দেখে শরীর রাগে জ্বলে যাচ্ছে। সাথে সাথে তিতি মা বাবা বলে চিৎকার করে ওঠে। তিতির এমন চিৎকার শুনে তিতির মা বাবা তিতির কাছে আসে। মামনি, কি হয়েছে? এইভাবে চিৎকার দিলে কেন? এসব কি আম্মু? সারা বাড়ি সাজানো হচ্ছে কেন? তিথি মামনি, কালকে তোমার বিয়ে, সব বাড়ি সাজানো হচ্ছে। মানে কি বলছো সব? কালকে আমার বিয়ে আর আমি জানি না? এখন তো জেনেছো, যাও ফ্রেশ হয়ে নাও। তিতিকে আর কোনো কথা না বলতে দিয়েই তিতির মা বাবা চলে যায়। কারণ মেয়ের সামনে থাকলে কিছু একটা করে বলবে মেয়ে, তাই মানে মানে কেটে পড়ে। তিতি ঘরে বসে ভাবতে থাকে কি করে এই বিয়েটা আটকানো যায়। হঠাৎ করেই তিতির মাথায় একটা প্ল্যান আসে। খুব শখ না আমাকে বিয়ে করার? এমন বিয়ে করবি তুই যে সারা জীবন মনে রাখবি। বজ্জাত আবির আমাকে কিস করা না, এই সত্য আমি সবার সামনে তুলবো। রেডি থাক, শুধু আজকের রাতটা। কালকেই তোর সব মান সম্মান আকাশে উড়বে। উফ, কি খুশি লাগছে আমার কালকের ওই দৃশ্য মনে পড়ে। কিন্তু ওই খুনির মুখটা আমি দেখতে পারবো না। তখন কি রকম রিয়াকশন হবে ও ভিলেনটার? তিতির ফোনে আবার মেসেজ আসে। জান এত না ভেবে যাও, ফ্রেশ হয়ে নাও। আজকে অনেক ধকল যাবে তোমার উপর। তিতির ইচ্ছে করছে এখন আবিরের গলা টিপে মেরে ফেলতে। তিতি ফ্রেশ হয়ে নিচে নামে। আজকে আর ওর কলেজে যাওয়া হলো না, শুধুমাত্র ওই বজ্জাত আবিরের জন্য। তিতি রিয়া জিসাকে ফোন করে আসতে বলে। যেহেতু তিতি না গেলে ওরাও কলেজে যায় না, তিতিও জিসা আর রিয়ার হেল্পও লাগবে ওই ভিলেন আবিরকে জব্দ করার জন্য। কি রে, তোর নাকি কালকে বিয়ে হয়ে যাবে শুনলাম। তিথি, তোর বিয়ে তো অনেক দিন পরে হওয়ার কথা ছিল, তো এত তাড়াতাড়ি কেন? আরে বলিস না, ওই হিটলারটা আমার মা বাবাকে যে কি মধু দিয়েছে এক আল্লাহ জানে। তার কথাতে উঠে আর বসে। এখন আমাদের কিছু একটা করে এই বিয়েটা আটকাতে হবে। কি বলছিস? কি তিথি, এই বিয়ে আমরা কি করে আটকাবো? যদি আবির ভাইয়া জানতে পারে তো আমাদের খবর করে ছাড়বে। ঠিক আছে, বিয়ে আমরা আটকাতে নাই পারি, কিন্তু পালাতে তো পারবো। তিথি, তোর মাথা ঠিক আছে নাকি পুরোটা খারাপ হয়ে গেছে? সে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস? আবির ভাইয়া জানতে পারলে সব ধ্বংস করে দেবে। এই রাখতো তোর আবির ভাইয়া। ওই হিটলারকে আমি কিছুতেই বিয়ে করব না। ও একটা খুনি, আর কত মানুষ যে খুন করেছে একমাত্র আল্লাহ জানে। আচ্ছা তিথি, তুই ভাইয়াকে খুনি বলে ডাকলি কেন? এই রে, মুখ ফসকে খুনি কথাটা বের হয়ে গেছে। এখন তো এই দুই শাকচুন্নি আমার কাছ থেকে জেনেই ছাড়বে কেন খুনি বলে ডাকছি। এখন কি বলে ম্যানেজ করি? ওই কি হলো, তোর কথা কোস না কেন? ভাইয়াকে তুই খুনি বলে ডাকলি কেন? আরে এমনি। তিথি, তুই কিছু লুকাচ্ছিস আমাদের কাছ থেকে?
তিথি, তুই যদি সত্যিটা না বলিস তো তোর সাথে সব শেষ। কি শেষ? ফ্রেন্ডশিপ। এই না না, এমন করিস না প্লিজ। তোরা না থাকলে আমি পালাবো কি করে বিয়ে থেকে বল? তাহলে বল, কেন তুই খুনি বললি ভাইয়াকে? ঠিক আছে বলবো, কিন্তু তোরা কাউকে কিছু বলিস না প্লিজ। আর যা কিছু হয়েছে তোদের জন্য হয়েছে। আমাদের জন্য? তোরা যদি ওই দিন টাইম মতো চলে আসতি তাহলে ওই দৃশ্য আমাকে দেখতে হতো না। তোদের জন্য সবকিছু হয়েছে। ও আচ্ছা। ও আচ্ছা, কি? আচ্ছা বাদ দে, যা হওয়ার তো তা হয়ে গেছে। এখন বল কি হয়েছিল। ওই দিন তিথি রিয়া জিশানের সাথে পার্কে ঘুরতে যাওয়ার কথা ছিল। তিথি টাইম মতোই পার্কে পৌঁছে যায়, কিন্তু রিয়া জিশা এখনো আসছে না। তাই তিথি ফোন করে। ওই তোরা কই? দোস্ত, আর 5 মিনিট অপেক্ষা কর, আমরা আসছি। তোরা কখন থেকে 5 মিনিট করে যাচ্ছিস, কিন্তু আসার কোনো নাম নাই। তিথির রাগে ফোনটা কেটে দেয় আর আনমনে হাঁটতে থাকে। তিথি হাঁটতে হাঁটতে পার্কের পেছনের সাইডে চলে আসে, যেখানে সচরাচর কেউ যায় না। কিন্তু তিথি গিয়ে যা দেখে তাতে তিথির কলিজা ভয় শুকিয়ে যাচ্ছে। একটা ছেলে অন্য একটা ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। তার আশেপাশে আর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তিথি ছেলেটার মুখ দেখতে পাচ্ছে না, কারণ ছেলেটা উল্টো দিক করে ফিরে আছে। একটু পরে ছেলেটা গুলি করে দেয় ছেলেটার মাথাতে। মৃত্যু শরীরটা হেলিয়ে পড়ে যায় নিচে। তিথি এমন কাণ্ড দেখে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে ছেলেটা ফিরে তাকিয়ে দেখে একটা মেয়ে নিচে পড়ে আছে অচেতন অবস্থায়। ছেলেটা দৌড়ে তিথির কাছে গিয়ে তিথিকে জড়িয়ে ধরে রাগে বলতে থাকে, ও এখানে আসলো কি করে? তোদেরকে বলেছিলাম যেন এখানে কেউ না আসে, তাহলে ও কি করে এখানে আসলো ইডিয়টের দল? সরি স্যার, আসলে আমরা বুঝতে পারি নাই। শাট আপ, যাও পানি নিয়ে এসো, ওর জ্ঞান ফেরাতে হবে। আর লাশটা মাটিতে পুঁতে দেয়, তাড়াতাড়ি ওর জ্ঞান ফেরার আগে, ফাস্ট। ওকে স্যার। ছেলেটা তিথির মুখে পানি ছিটা দেওয়ার সাথে সাথেই লাফ দিয়ে ওঠে আর ছেলেটাকে না দেখেই বলতে থাকে, আমি কিছু দেখিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কাউকে কিচ্ছু বলবো না, আই প্রমিস। তিথি একদমই কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ছেলেটা বলে হচ্ছে, জান রিল্যাক্স, অত হাইপার হওয়ার কিছু হয়নি। তিথি কথাটা শুনে ছেলেটার দিকে তাকিয়ে আবার দেয় এক চিৎকার। আপনি আপনি এখানে কি করেন? তার মানে আপনি ছেলেটিকে খুন করেছেন? ছেলেটার কেউ না, আবিরই। আবির এই মাত্র একটা ছেলেকে শুট করে মেরেছে। ছেলে? কোন ছেলে? আর কাকে খুন করেছি আমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি স্পষ্ট দেখেছি আপনি একটা ছেলেকে গুলি করেছেন। তাই বুঝি? তো লাশটা কোথায়? এখানে এখানে ছিল। কোথায় গেল? তিথি লাশটাকে খুঁজতে থাকে কিন্তু পায় না। লাশটা লাশটা কোথায় গেল? আপনি লাশটা লুকিয়ে ফেলেছেন? আমি সবাইকে সবকিছু বলে দেব, বাবা মাকে সব বলে দেব আপনি একটা খুনি। তিথি যাওয়ার জন্য পা বাড়াতেই আবির তিথির হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। তিথির মুখের সামনে মুখ নিয়ে বলতে থাকে, জান এটা একদম করতে যেও না, তাহলে কিন্তু তোমারই লস হবে। আর এত মুচড়ামুচড়ি করছো কেন? শান্ত হয়ে থাকতে পারো না একটু? আপনি আমাকে ছাড়ুন। আর কিসের লস হবে আমার? তুমি যদি এই কথাটা গিয়ে তোমার বাবা মাকে বলো, তাহলে তোমার বাবা মাকে কি করবে বুঝতে পারছো তো তুমি নিশ্চয়ই। তাই আমি চাই না তুমি গিয়ে আমার হবু শ্বশুর শাশুড়ি কিছু বলো। ওনারা আমাকে খুব বিশ্বাস করে তো। এখন তুমি যদি ওনাদের বিশ্বাস ভেঙে দাও তাহলে ওনারা খুব কষ্ট পাবে জান। আমার আর ওনারা কষ্ট পেলে তুমিও কষ্ট হবে, যেটা আমার একদমই সহ্য হবে না। তাই চুপচাপ থাকবে, কাউকে কিছু বলবে না। কথাটা মনে থাকবে, কথাটা আমার। আবিরের লাস্টের কথাটা জোরেই বলে। তিথি কেঁপে কেঁপে জবাব দেয়, এই তো আমার লক্ষ্মী বউ। আবির তিথির কপালে একটা কিস করে। বলে তো এখন চলো এখান থেকে। জানোয়ারের বাচ্চা, তোকে আমি কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন। আমি বাবা মাকে এখন কি করে এসব বলি? যদি বলি তো ওই খুনিটা আমার বাবা মাকে মেরে ফেলবে। না না, আমি কাউকে কিছু বলবো না, শুনলি তো? তার মানে ওই দিন ভাইয়া তোর সাথে আসেনি, আগে থেকেই পার্কে ছিল? আর আমাদের তোদের দুজনকে একসাথে দেখে ভাবলাম তোরা একসাথে এসেছিস। কিন্তু ভাইয়া মানুষ খুন করে কেন? সেটা তো আমিই জানি না। শোন, কাউকে কিছু বলিস না। যদি বলিস তো তোদের কেউ মেরে দেবে। ওই পশুটা কিভাবে একটা নিরীহ মানুষকে খুন করলো এখন আমার চোখের সামনে ভেসে ওঠে। তিথির মা তিথির ঘরে আসে। তিথি মাকে দেখে ভয় পেয়ে যায়। তিথির মা আবার কিছু শুনে ফেলেনি তো?
কি রে, তোরা বসে বসে গল্প করবি নাকি হলুদের জন্য রেডি হবি? একটু পর পার্লার থেকে লোক আসবে, তাড়াতাড়ি রেডি হ। মা যেতেই তিতি হাঁপ ছেড়ে বাঁচে। আমরা এখন নর্মাল হয়ে থাকবো, কালকে সকাল থেকে শুরু হবে আমাদের মিশন। তিতি হাতের উপর জিসা আর রিয়া হাত রেখে বলে। কাল থেকে শুরু হবে। তিতির আছে গায়ে হলুদ আর মেহেদি, দুটা অনুষ্ঠান একদিনে। এর পরের দিন বিয়ে। তিতি কাছে একটা হলুদ কালারের শাড়ি পরানো হয়েছে, কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে তিতিকে। চুল এক সাইডে এনে রেখেছে, হালকা করে মেকআপ, হালকা লিপস্টিক দিয়েছে ঠোঁটে তিতি। এইতেই তিতিকে আজকে কোনো হলুদ পরি লাগছে। তিতি বসে আছে আর একে একে সবাই তাকে হলুদ দিচ্ছে। তিতির মা প্রথম হলুদ দেয় মেয়েকে। তিতিকে হলুদ দিয়ে পুরো ভূত বানিয়ে ফেলেছে সবাই। তিতি ফ্রেশ হওয়ার জন্য নিজের ঘরে যাচ্ছে আর বলছে, কি করেছে? আমার এত সুন্দর মুখটাকে ইচ্ছে করছে পচা পানিতে ওই মহিলাদের ছোবাতে। আর রিয়া, জিসা কি শয়তানি, ওরাও কি না হলুদ দিয়ে ভূত দিয়ে দিল। তিতি নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে সামনের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। তিতির সামনে আবির দাঁড়িয়ে আছে আর হাসছে। আবির একটা হলুদ পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবির হাতাগুলো ফোল্ড করে রেখেছে, বাম হাতে ঘড়ি, আর ছোট ছোট চুলগুলো কপাল এসে পড়েছে। তিতির কাছে আজকে আবিরকে কেন জানি খুব ভালো লাগছে। তিতি এক ধ্যানে তাকিয়েছে আবিরের দিকে। এটা দেখে আবির তিতির সামনে একটা তুড়ি বাজিয়ে বলে, এই যে ম্যাডাম, এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমার কিন্তু খুব প্রেম প্রেম পাচ্ছে আপনার এই তাকানো দেখে। কই, আমি আপনার দিকে তাকিয়ে আছি আর আপনি এখানে কি করেন? তাও আবার আমার রুমে? যান এখান থেকে। এভাবে বলছো কেন বউ? আমি তো একটা কাজে এসেছি। আচ্ছা, তোমার গায়ে হলুদ হয়েছে? আপনি কি কানা দেখছেন না আমাকে হলুদ দিয়ে কি করেছে? তাও আবার জিসান করেছে। শুনুন তো সামনে থেকে, আমি ফ্রেশ হব। তিতি চলে যেতে চাইলে আবির তিতির হাত ধরে ফেলে আর নিজের কাছে নিয়ে আসে। কিন্তু জান, আমার যে গায়ে হলুদ হয়নি। আবিরের শ্বাস তিতির মুখে এসে পড়েছে। তিতি তো পুরাই বরফ হয়ে যাচ্ছে আবিরের এত কাছে আসাতে। তো যান এখান থেকে, হলুদ গিয়ে লাগান। কথা আটকে আসছে তিতির। লাগাবো তো তোমার গায়ের হলুদ। মানেটা খুব সোজা। আবির তিতির কোমর ধরে তিতিকে একটু উঁচু করে নিজের আরো কাছে টেনে নেয়। তিতির তো মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে তার বুকে কেউ পিটাচ্ছে। আবির আস্তে আস্তে করে নিজের মুখটা তিতির হলুদ ভরা গালের সাথে লাগিয়ে দেয়। আবিরের খোঁচা খোঁচা দাড়িগুলো তিতির গালে লাগতে তিতির আবিরের এক হাত খামচে ধরে। আবিরের এক হাতে আগে থেকেই হলুদ ছিল। তিতির শাড়ি পরাতে তিতির সাদা পেটটা দেখা যাচ্ছে। আবির তিতির পেটে নিজের হলুদ হাত লাগিয়ে দেয়। তিতি আবিরের ছোঁয়াতে বারবার কেঁপে উঠছে। আবির তিতির কপালে একটা কিস করে। জান, এখন আসি, তুমি যা রিয়াকশন দিচ্ছ পরে নিজেকে কন্ট্রোল করতে সমস্যা হবে, আর কালকে রাতে সব পুষিয়ে দিব। আবির তিতিকে ছেড়ে চলে যায়। তিতির কেন জানি খুব ভালো লাগছে আবিরের ছোঁয়াতে, একটু লজ্জাও পাচ্ছে। পর মুহূর্তে তিতি নিজের জ্ঞানে আসে। এই দিদি, এসব কি ভাবছিস? একদম এসব ভাববি না। ও খনিটাকে তুই কিছুতেই ভালোবাসতে পারিস না। আর বিয়ে তো দূরের কথা, কালকে আমার যে করেই হোক পালাতে হবে। তিতি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে আর হঠাৎ করে লক্ষ্য করে তার পেটের দিকে আবিরের দেওয়া হলুদের দিকে। তিতি পেটের হলুদের দিকে তাকিয়ে নিজের হাত দিয়ে নিজের পেটে হাত রাখে। সাথে সাথে দরজাতে শব্দ হয়। তিথি, তোর হলো? হ্যাঁ মা, হয়েছে, আর একটু। তাড়াতাড়ি নিচে আয়। তিতি ফ্রেশ হয়ে বসে আছে আর আবিরের কথা ভাবছে। একটু পরে রেয়া দৃশ্য আসে। কি রে, কি ভাবছিস? কিছু না, তোরা এতক্ষণ কই ছিলি? আরে দোস্ত, আজকে ভাইয়াকে যা লাগছিল না, উফ, কিরাস খেলাম ভাইয়াকে দেখে। কাকে দেখে ক্রাশ খেয়েছিস? আরে আবির ভাইয়াকে দেখে, তুই জানিস আবির ভাইয়াকে সব মেয়েরা ডেপ ডেপ করে তাকিয়ে দেখছিল, মনে হচ্ছিল এখানে গেলে খাবে। কি বলছিস এসব? ঠিকই বলেছি। ভাইয়াকেও জাল লাগছিল না, একদম সিনেমার হিরোদের মতো। তিতির কেন যেন আবিরের উপর রাগ হচ্ছে, আর এই মেয়েগুলোর উপর আরো বেশি। তার মানে ওই বজ্জাত শুধু আমার সাথে দেখা করতে আসে নাই, সব মেয়েদেরকেই তার রূপ দেখাতে এসেছে। আর আমি কিনা ভাবলাম আমার সাথে দেখা করতে এসেছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কই হারিয়ে গেছি? তুই রেডি হ, একটু পর মেহেদি অনুষ্ঠান শুরু হবে।
তোরা যা, রেডি হচ্ছি। আর কি কি করতে হবে কালকে মনে আছে তো? মনে আছে। তোরা যা, এখন আমি রেডি হই। কি জানি তিতি আবার আবিরের প্রেমে পড়ে গেল কিনা। তিতি বসে আছে একটা গোলাপি কালারের লেহেঙ্গা পরে, পাশে রিয়া জিসা মেহেদি পড়ছে। পার্লারের মেয়েরা তিতিকে মেহেদি দিয়ে দিয়েছে, খুব সুন্দর করে তিতি মেহেদি দিয়েছে। ডান হাতে আবিরের নাম দিয়েছে পার্লারের মেয়েরা। এটা তিতি দেখে পার্লারের মেয়েদের এক বালতি বকা দিচ্ছে। ওই, আপনাদেরকে কে বলেছে আমার হাতে ওই ভিলেনটার নাম মানে আবির নাম লিখে দিতে? আমি কি বলেছি? না মানে ম্যাডাম, আসলে আমাদেরকে তো স্যার বলেছে। কোন স্যার বলেছে আমার হাতে নাম লিখে দেওয়ার জন্য? আবির স্যার। কি? ওই বচ্চাটা আমার হাতে ওর নাম লেখার জন্য বলেছে? ওই বচ্চাটা বললে কি নাম লিখতে হবে? হাতটা কার, আমার না ওর? না মানে ম্যাডাম, আসলে তিতি রাগে নিজের ঘরে যাচ্ছে। কত বড় সাহসের মেয়েগুলোর! আমি কি ওদেরকে বলেছিলাম যে আমার হাতে ওই ভিলেনটার নাম লিখে দিতে? আর ওই ভিলেনটার সাহস কি করে হলো ওদেরকে বলার জন্য আমার হাতে আবির নাম লেখার জন্য? একবার পাই তারপর বুঝাবো। তিতি নিজের ঘরে গিয়ে দরজা লাগাতে পারছে না হাতে মেহেদি থাকার কারণে। হঠাৎ করে তিতির মাথার উপর দিয়ে একটা হাত দরজা লাগিয়ে দিল। তিতি পেছনে ঘুরে তাকিয়ে দেখে আবির তার সামনে দাঁড়িয়েছে। তিতি রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকিয়েছে। তিতি মনে মনে ভাবছে, উফ, এই ভিলেনটাকে তো খুব হট লাগছে আজকে। নীল কালারের পাঞ্জাবিতে তো পুরাই হট লাগছে, ইচ্ছে তো করছে। এই যে ম্যাডাম, আমার দিকে ভাবে তাকিয়ে আছেন কেন? আমার বুঝি লজ্জা করে না? আবির একটু লজ্জা ভাব নিয়ে বলে, কি? আমি তাও আবার আপনাকে দেখছি? ছি, নিজের চেহারা আয়নাতে দেখেছেন? কুত্তায় তাকিয়ে থাকবে না আপনাকে, আর আমি তো দূরের কথা। ও তাই বুঝি? তা এতক্ষণ কে তাকিয়েছিল? কোনো পেতনি? মানে আমি পেতনি? আমি কখন বললাম তুমি পেতনি? তুমি তো আর দিকে তাকিয়েছিলে না। শুনুন, এই ঘরে আমি ছাড়া আর কেউ নেই যে আপনার দিকে তাকাবে। ও তার মানে তুমি স্বীকার করছো তুমি তাকিয়েছিলে? না মানে 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 করছো কেন? আবির তিতির দিকে এগিয়ে যাচ্ছে আর তিতি পিছিয়ে যাচ্ছে। আপনি আমার দিকে এইভাবে এগোচ্ছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ তাই তো এগোচ্ছি। তুমি আর পিছিয়েও না, তাহলে তো আমি এগোবো না। প্লিজ, আপনি আমার কাছে আসবেন না। কেন, ভয় পাও বুঝি আমাকে? তিতির দু বাহু সাইডে হাত রেখে তিতি নিজের চোখ বন্ধ করে ফেলে। না, আমি আপনাকে ভয় পাই না। তাহলে চোখ খুলো, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। চোখ বন্ধ করে আছো কেন? কেন বুঝতে পারছেন না? আপনার দিকে তাকালে নিজেকে যে কেমন কেমন লাগে জানি না। আমি কেন এরকম অনুভূতি হয়, আমার গলা শুকিয়ে যায়, তখন আমার শ্বাস নিতে কষ্ট হয়। আবির তিতির আরো কাছে যায়। আবিরের শ্বাস তিতির মুখের উপর পড়ছে। তিতির তো হটবিট দ্বিগুণ হয়ে যাচ্ছে, সারা শরীর বরফ হয়ে যাচ্ছে। আবির তিতির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে, কি হলো জান, চোখ খুলো। তিতি চোখ খুলছে না, এখনো চোখ বন্ধ করে আছে। তিতি অনেকক্ষণ পরে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে যা দেখে তিতি তাতে খুব অবাক হয়। তিতির বিছানাতে বসে আবির ফোন টিপছে। তিতি এটা দেখে খুব রেগে যায়। আপনি এখনো আমার রুমে কি করেন? যান আমার রুম থেকে। আবির তিতির দিকে তাকায়। উফ, অবশেষে তোমার নয়ন খুললো। তাহলে আমি তো ভেবেছিলাম তোমার এই দুটি আঁখি মনে হয় আজকে আর খুলবে না, যেভাবে চোখ বন্ধ করেছিলে। আমি চোখ বন্ধ করে থাকলে আপনার কি? আমারই তো সব জান। তুমি যদি কানা হয়ে যাওয়া তো সবাই বলবে আবির রহমানের বউ কানা, তখন তো আমারই গায়ে লাগবে, তাই না? কি, আমি কানা? আমি কখন তোমাকে কানা বললাম? তুমি তো নিজেকে কানা বলে দিলে, আবার একটু আগে নিজেকে পেতনিও বললে। এই যে শুনুন, একদম কথা ঘুরাবেন না। তিতি আবিরের দিকে তেড়ে আসে, আবিরের অনেক কাছে চলে আসে। আমার কাছে আসতে তোমার ইচ্ছা হয়েছিল তা বলেই তো হয়। আমি তোমার কাছে চলে আসতাম, তোমাকে এত কষ্ট করে আসতে হতো না। তিতি তাকিয়ে দেখে আবিরের অনেক কাছে। তিতি আবিরের কাছ থেকে সরে যেতে নিলেই আবির তিতির হাত ধরে ফেলে, নিজের কাছে টেনে নেয়। এত পালাই পালাই করো কেন তুমি জান? নিজে থেকে যখন কাছে এসেছো তো চলে যাচ্ছ কেন? এত ঘৃণা করো কেন আমাকে? আমি কি এতটাই খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? কেন করছো তুমি আমার সাথে? কেন? আমি যে সত্যি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো জান। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কেন জানি তুমি যখন আমার কাছ থেকে দূরে থাকো তখন বুকের ভেতর খুব কষ্ট হয়।
আমি জানি তুমি আমাকে বিয়ে করতে চাও না। হয়তো কালকে তুমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে। আমি সব জানি। তুমি আমাকে কালকে বিয়ে না করার জন্য পালিয়ে যাবে। আমার সব মান সম্মান তুমি শেষ করে দিয়ে যাবে। তিতি আবিরের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। কি করে আবির জানলো যে কালকে আমি পালিয়ে যাব? আমি জানি তুমি এটাই ভাবছো আমি কি করে জানলাম। আমি সব জানি জান। তুমি কি করে ভাবলে আমি তোমাকে একা ছেড়ে দিব? আমি তোমাকে ছায়ার মতো সব সময় ফলো করি। তুমি কি ভাবো আমি তোমার প্ল্যান জানতে পারবো না? আমার পিছনে কারা কি করে তারা সব খবর আমার কাছে আসে। আর তুমি তো আমার বউ, তোমার মনে কি চলে আমি জানবো না? আমি তোমাকে খুব ভালোবাসি তিথু পাখি, খুব। এখন তোমার ইচ্ছে আমাকে বিয়ে করবে নাকি করবে না। যদি বিয়ে করো তো হয়তো তোমার বাবা মার আর আমার সম্মান থাকবে, আর যদি বিয়ে না করো তো তোমার বাবা মার সম্মান হানি হবে। আর আমার সম্মানের কথা বাদই দিলাম, অন্তত তোমার বাবা মার কথাটা চিন্তা করো। এখন আমি আসি, না হলে বাড়ির সবাই আমাকে খুঁজবে। আবির তিতির কপালে একটা কিস করে চলে যায়। তিতি আবিরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আবির তিতির ব্যালকনি দিয়ে নিচে নামে। সে তিতির দৌড়ে ব্যালকনিতে যায়। আবির ঠিক করে নেমেছে কিনা। আবির গাড়িতে ওঠে, একবার তিতির ব্যালকনির দিকে তাকায়। তিতি আবিরের তাকানো দেখে সরে যায়, কিন্তু আবিরের চোখ এড়ায় না। তিতি যে এখানেই দাঁড়িয়েছিল। আবির মুচকি এসে চলে যায়। তিতি তাকিয়ে দেখে আবির চলে গেছে। তিতি ঘরে এসে বিছানাতে বসে আবিরের কথাগুলো চিন্তা করছে। সত্যি কি উনি আমায় এতটাই ভালোবাসে? ওনার চোখে আমি স্পষ্ট পানি দেখেছি এই কথাগুলো বলার সময়। আমি কি সত্যি ওনাকে ভুল বুঝছি? উনি যা বলেছে তা তো ঠিকই বলেছে। আমি যদি এই বিয়ে না করি তো আমার বাবা মার সম্মান হারাবে। কি করি এখন আমি? হঠাৎ করে তিতির ফোনে মেসেজ আসে। তিতি মেসেজটা দেখে তিতি খুব অবাক হয়ে যায়। আবির মেসেজ করছে। জান, এত না ভেবে ঘুমিয়ে এখন ঘুমিয়ে পড়ো। জানি না কালকে আমার জীবনে কি হতে চলেছে, তবে আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তিতি আবিরের মেসেজটা দেখে একটা মুছিয়ে হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তিতি এখনো ঘুমিয়ে আছে। এই তিথি, তুই কি উঠবি নাকি পানি ঢেলে দিব? ওই তিতি রিয়ারটাকে ধরপড়িয়ে ওঠে। কি হয়েছে তোর? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? ষাঁড়ের মতো চিৎকার না করলে কি তুই জীবনে উঠবি? তোর বিয়ে আর তোরই খবর নাই। কথায় আছে, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। শুন, তোকে এত লেকচার দিতে হবে না। আমার বিয়ে এটা আমি বোঝা নেব, তোদের চিন্তা করতে হবে না। মানে তুই বলছিলি আজকে সকালে তুই পালাবি, আর এখনো পালানোর কোনো ভাবই দেখছি না আমি। তিতি কিছু বলে না, চুপচাপ ওয়াশরুমে চলে যায়। এই তিথি, কি হলো? আবার কি হলো? কিছুই বুঝলাম না। তিতির মা ঘরে আসে তিতিকে ডাকতে। এসে দেখে তিতি নেই। তিথি কই রিয়া? আজকে ওর বিয়ে আর ওর কোনো খবর নেই। কয়টা বাজে খেয়াল আছে ওর? আংটি ও উঠেছে। উঠেছেন উনি? আংটি। ঠিক আছে, ওকে বলো তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যান যায়। ওকে আংটি। রিয়া ওয়াশরুমের পাশে যায়। তিতি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যায়। তিতি ওয়াশরুমে গিয়ে দাঁড়িয়ে আছে আর আবিরের কালকে বলে যাওয়ার কথাগুলো কানে বাজছে। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না তিতি। তাই তিতি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঘরে চলে আসে। ঘরে আসতে তিতির ফোনে মেসেজ আসে। তিতি মেসেজ অন করে দেখে আবিরের মেসেজ। গুড মর্নিং জান। জানি না আজকের দিনটা কেমন হবে আমার জন্য, তবে তোমার দিনটা যেন খুব ভালো যায়। আর সব শেষে এটাই বলবো, খুব ভালোবাসি তোমাকে আমি। তিতি আবিরের মেসেজটা পরে একটু মুছিয়ে এসে বলে, পাগল একটা। তিতি নিচে গিয়ে দেখে সবাই ওর জন্য অপেক্ষা করছে। গুড মর্নিং মাই লেডি কুইন। গুড মর্নিং বাবা। আজকে তো আমার পিচ্চি মেয়েটার বিয়ে, তাই না? আমার মেয়েটা এত বড় হয়ে গিয়েছে। কাল থেকে আমার মেয়েটা শ্বশুরবাড়িতে থাকবে। কত বড় হয়ে গেছে আমার মেয়েটা। তিতির বাবা চোখে পানি চলে আসে। উফ, তুমি কি শুরু করলে বলো তো? মেয়ে বড় হয়েছে তো, বিয়ে দিবে না? বাবা, তুমি আমাকে বিয়ে দিয়ে দিলেই কি আমি পর হয়ে যাব, নাকি আমি এখানে চলে আসবো বিয়ের পরের দিন? কি বলছিস তুই এসব? বিয়ের পর শ্বশুর বাড়ি সব? তিতি নাস্তা করে চলে যায় নিজের ঘরে। বসে আছে চুপচাপ। বাইরে সবাই হইচই হচ্ছে, বিয়ে বলে কথা। আমি যদি সত্যি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাই তাহলে সবার আনন্দটা শেষ করে দেব, আর বাবার সম্মানটা তো চলে যাবে। না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। বাবার চোখের পানি আমি সহ্য করতে পারবো না কিছুতেই। কিরে তিথি, কি সহ্য করতে পারবি না? আর তুই রেডি হসনি কেন? পালাবি না?
তিতি নিশা আর রিয়ার দিকে তাকিয়ে আছে। কি রে, কি হল? রেডি হ, সময় তো শেষ হয়ে যাচ্ছে। পরে আর পালাতে পারবি না, সবাই এখন নানা কাজে ব্যস্ত। আমি পালাবো না, আমি বিয়ে করব। আমি পারবো না বাবা মার সম্মান নষ্ট করতে। সত্যি বলছিস তিথি, তুই এই বিয়ে করবি? হুম। তাহলে তো ভাইয়াকে খবরটা দিতেই হয়, খুশির খবরটা। কি? কিছু না। ওই তুই কি বললি? কই কিছু না তো, তুই থাক, আমরা আছি। একটু পর আবার আসবো, আর তুই রেডি হ। একটু পর পার্লার থেকে মেয়েরা আসবে তোকে সাজাতে। রিয়া জিসা চলে যায়। আরে ওই দাঁড়া, তোরও কি হলো? এটা কিছু তো লুকাচ্ছে ওরা আমার কাছ থেকে। ওই তুই কি পাগল হয়ে গেছিস? তিথির সামনে কি এসব বলে দিলি? আরে খুশিতে বলে দিয়েছিলাম। ঠিক আছে, এখন ভাইয়াকে ফোন করে বলে দিই তিথি বিয়ে করতে রাজি হয়েছে। হুম, ভাইয়াকে ফোন দে। দিতেছি। জিসা আবিরের ফোনে ফোন দেয়। আবির বাথরুমে ছিল তাই ফোন ধরতে পারে নাই। ভাইয়া ফোন ধরলো না? আবার দে। আবার ফোন দেওয়ার পর আবির ফোন ধরে। হ্যালো শালিকারা, বলো। ভাইয়া তিথি তো বিয়েতে রাজি, পালাবে না, ও বিয়ে করব। তাই নাকি? ভাইয়া, এবারে আমাদের ট্রিটটা দিয়ে দিন। আমার শালিকারা, তা তো অবশ্যই। ঠিক আছে ভাইয়া, এখন রাখি, তিথির কাছে যেতে হবে। ওকে, যাও। আমি জানতাম তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে, কারণ তোমার চোখে আমার জন্য ভালোবাসা কালকে রাতে দেখেছি। আবিরের ফোনটা বেজে ওঠে। আবিরের ফোনে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়। এটাও কি সম্ভব নাকি? তিতি আবিরকে কল করেছে। আবির তো পুরাই শকড। বাবা, আজকে কি হলো? আমার জানতো দেখি নিজে থেকে ফোন করেছে। ফোন তো আমি এত সহজে ধরবো না। তোমার একটু জ্বালানো দরকার, তোমাকে খুব জ্বালিয়েছ তুমি আমাকে। এখন তোমাকে জ্বালানোর সময়। কি ভাব, কল করছে এখন ফোন ধরছে না। একটু আগে তো অন্যজনের সাথে কথা বলেছে, এখন আমার ফোনটা ধরছে না। আর একবার কল দেবো, যদি না ধরে তো আর কোনো দিন কল দেবো না আপনাকে। তিতি আবার ফোন দেয় আবিরকে। আবিরের ফোনটা বাজতে আবির ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? আমার নাম্বারটা সেভ করে না? ওই ভিলেন্টের ফোনে এত বড় সাহস, আমার নাম্বারটা সেভ করে নাই। আবির আবার বলে ওঠে, আরে কে বলছেন? কথা বলছেন না কেন? কথা যখন বলবে না তখন ফোন করেছেন কেন? তিতির খুব রাগ ওঠে আবিরের কথা শুনে। রাগে ফোনটা কেটে দেয়। কত বড় সাহস, আমার নাম্বারটা সেভ করে নাই। ঠিক আছে, আমিও কথা বলবো না আপনার সাথে। সরি জান, তোমার সাথে ইচ্ছে করে আমি এমন করেছি, কারণ তোমাকে বুঝতে হবে যখন কেউ ভালোবাসার মানুষকে ইগনোর করে তো তার কেমন লাগে। তিতিকে সাজাতে এসেছে পার্লার থেকে মেয়েরা। তিতিকে একটা লাল বেনারসি পরিয়েছে, গা ভর্তি গহনা, হাতে লাল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, হালকা মেকআপ করেছে। তিতিকে আজকে খুব মায়াবী লাগছে, একদম একটা লাল পরি। আর সাজানোটা একেবারেই আবিরের পছন্দ সাজানো হয়েছে। টিকটিকে তার মা দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। আজকে আমার মেয়েটাকে একেবারে পরীর মতো লাগছে, চোখই সরছে না আজকে আমার। তিতির মা তিতিকে ঘাড়ের পেছনে কালো টিপ দিয়ে দেয়, যাতে কারোর নজর না লাগে। আংটি নজর টিকা দিয়ে লাভ নাই, যার নজর পড়ার তার তো নজর পড়েই গেছে অনেক আগে থেকেই। আর আজকেই তো ভাইয়া তিতিকে দেখে পাগল হয়ে যাবে। তিতির লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে তিতির মনে পড়ে যায় আবির তিতির নাম্বারটা সেভ করে নেয়। তার জন্য তিতির খুব রাগ আবিরের উপর। সব পর রাত্রে চলে আসে, কিন্তু আবির এখনো আসে নাই। সবাই খুব চিন্তা করে আবিরের জন্য। কি হলো এমন যে আবির এখনো আসে নাই? তিতির কাছে ওই খবর চলে যায়, এখনো আবির এসে পৌঁছায়নি। কি হলো এটা? বিয়ে থেকে পালানোর কথা ছিল আমার, কিন্তু ওই বজ্জাটাই তো দেখি পালিয়ে গেল আমাকে বিয়ে না করে। কি হলো ব্যাপারটা? ওই ভিলেন তো এমন করবে না, আমাকে তো বলেছে বিয়ে করবি। কিছু কি হয়েছে? তিতি আবিরের ফোনে কল দেয়, কিন্তু ফোনটা বন্ধ আসে। অনেকবার কল দেয় আবিরকে, কিন্তু ফোন বন্ধ আসে। তিতি এবার অনেক টেনশন হয়। ভাবি তুমি চিন্তা করো না, ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে। সত্যি কি আমার টেনশন হচ্ছে ওনার জন্য? কিন্তু আমার মনটা এত কেন কুড়াচ্ছে? কিছু কি খারাপ ঘটবে আমার জীবনে? বিয়ে বাড়ি নিয়ে স্তব্ধ, কোনো আওয়াজ হইচই নেই। একে একে বিয়ে বাড়ি থেকে লোকরা যেতে চলেছে। প্রায় রাত 10টা বেজে গেছে।
এখন আবির আসে নাই। তিথি এবার আর সহ্য করতে না পেরে কেঁদে দেয় নিজের মনের অজান্তে। আবিরের মাথা ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে। কেন ছেলেকে একা আসতে দিলেন তার জন্য আবিরের বাবা নিজের উপর অনেক রাগ হচ্ছে। তিতির পাশে রিয়া জিসা বসে আছে। তিতি খুব কান্না করছে। কেন করলেন আমার সাথে এটা? কেন প্রতিশোধ নিচ্ছেন আমার কাছ থেকে আমি আপনাকে এতদিন ইগনোর করাতে? প্লিজ ফিরে আসুন, প্লিজ। আমি আর পারছি না এত টেনশন নিতে। জানি না কেন এত কষ্ট হচ্ছে আপনাকে দেখতে না পেয়ে। দিদি মনে মনে ভাবছে কথাগুলো। অন্যদিকে আবিরকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আবির অজ্ঞান হয়ে বসে আছে। আবিরের মুখে পানি মারতে আবিরের জ্ঞান ফেরে। আবির তাকে দেখে ও বিয়ে বাড়িতে নেই, একটা পোড়া বাড়িতে। আমি এখানে কি করে এলাম? আমার তিথি নিশ্চয়ই বউ সেজে অপেক্ষা করছে আমার জন্য। না, আমাকে এখান থেকে বের করতে হবে। কিন্তু আমাকে এখানে কি আনলো? চলুন 4 ঘন্টা আগে কি হয়েছে আবিরের সাথে তা জেনে আসি। আবির গাড়ি ড্রাইভ করছে আর তিথির কথা ভাবছে। কেমন লাগবে আমার তিথি জানকে বউয়ের সাথে? জানি খুব সুন্দর লাগবে আমার জানকে। কি করে যে আমার জানটা রাজি হয়ে গেল বিয়েতে। হঠাৎ করে আবিরের গাড়ির সামনে একটা লোক চলে আসে। আবির তাড়াতাড়ি করে গাড়ি ব্রেক করে। আবির গাড়ি থেকে বেরিয়ে আসে। এই যে, কি সমস্যা আপনার? এভাবে গাড়ির সামনে চলে আসলেন কেন? আসলে স্যার, আমি একটা সমস্যাতে পড়েছি। কি সমস্যা? আবির লোকটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর আবিরের পেছন থেকে অন্য একটা লোক এসে আবিরের মুখে একটা কাপড় চেপে ধরে আর আবির সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। আবিরের লোকগুলো তাড়াতাড়ি করে গাড়িতে তুলে নিয়ে যায় আর এখন বেঁধে রেখেছে। আবির চিৎকার করছে। ওই চুপ, এভাবে চিৎকার করছিস কেন? এই কে তুই? আমাকে এখানে তুলে এনেছিস কেন? ছাড় আমাকে। লোকটা একজনকে ফোন করে। হ্যালো বস, ও তো বেশি শর্টফট করছে, এখন কি করব? আমি আসছি, তোরা ওকে সামনে রাখ। আর হ্যাঁ, ওর গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে, মনে থাকে যেন। ওকে আমি নিজের হাতে মারবো। ওকে স্যার। ওই কে তোদের বস? আমার সামনে আসতে বল। একটু ধৈর্য ধর, সময় হলে চলে আসবে। আবির মনে মনে ভাবতে থাকে এমন কোন শত্রু আছে ওর? জানা মতে তো একজন আছে, সে কি তাহলে চলে এসেছে? অন্যদিকে তিতি এক ঘরে বন্দি হয়ে বসে আছে, উল্টাপাল্টা হয়ে। কেন করলেন আপনি আমার সাথে এটা মিস্টার আবির রহমান? কেন? আমি তো মেনে নিয়েছিলাম আপনাকে, তাহলে কেন আপনি এমন করলেন আমার সাথে? আবিরের পরিবার সবাই এখন তিতির বাসায়, সবাই কান্নায় ভেঙে পড়ে। কি এমন হলো যে আবির আসছে না? তিতিকে নিয়ে তার বাবা মা খুব চিন্তা করছে, কিছু একটা যদি করে বসে। অনেকক্ষণ ধরে ঘরে ঢুকে বসে আছে। পুলিশদের খবর দেওয়া হয়েছে, সারা দেশ তোলপাড় করে দিয়েছে আবিরকে খোঁজার জন্য। আবিরের হঠাৎ করেই কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। ওই, আমার চোখ বাঁধছিস কেন? একবার শুধু আমার হাতের বাঁধন খুলে দে, তারপর তোদের কি অবস্থা করে দেখ। আবিরকে হঠাৎ করে মারতে শুরু করে লাঠি দিয়ে। আবিরের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। ওই কে তুই? কাপুরুষের মতো আমাকে মারছিস কেন? সাহস থাকলে সামনে এসে মার। আমার হাতের বাঁধন খুলে দেখ তার বাচ্চা। তুই কি আমাকে বিতমানা করিস না? আগে তোকে একটু আদমারা করি, তারপর তোর সামনে আসবো না হয়। আমার বাইকে তুই মেরেছিস তোর ওই প্রেমিকার জন্য। তোকে মেরে তোর ওই প্রেমিকাকে আমি বিয়ে করব। আবির অবাক হয়ে যায় এই কথাটা শুনে, কিন্তু একটু পরে ওর মনে একটা ছেলেকে ও নিজের হাতে গুলি করে মেরেছে ওই দিন, যেটা তিথি দেখেছে। ওই, আমার তিথির দিকে একদম চোখ দিবি না। চোখ দিলে আমি তোর চোখ উপড়ে নেব। আগে এখান থেকে নিজেকে তো বাঁচা, তারপর না হয় তুই তিথিকে বাঁচাস। আর এখন তো তিথি আমার হবে। এখন আমি আসি, তোর প্রেমিকাকে তো বিয়ে করতে হবে। আর কোনো টেনশন করিস না, তোর তিথি খুব ভালো থাকবে। ওই, শুনে রাখ, আমার তিথির দিকে যদি হাত বাড়াস তো তোর অবস্থা তোর ভাইয়ের মতো হবে বলে দিলাম। আগে তো বের হয় এখান থেকে। আমি তো এখান থেকে বের হব সেটা আজকেই, আর আমার প্রত্যেকটা মারের শোধ তুলবো তোর উপর। লোকটা চলে যায়। আবির ছটপট করছে ছোটার জন্য। তিতির বাবা সোফাতে বসে আছে। মেয়ের বিয়ে আজকে ভেঙে গেছে, তার সব সম্মান শেষ হয়ে গেল। আবিরের বাবা তিতির বাবার পাশে বসে। আমি আপনাকে কি করে সান্ত্বনা দিব জানি না। আমার ছেলে জানি না কোথায় চলে গেছে, হয়তো কোনো বিপদে পড়েছে ও। না হলে এমন কাজ করবে না। তিথিকেও খুব ভালোবাসে। আমার মেয়ের সম্মানের কি হবে? সবাই তো যা নয় তাই বলবে। আমার মেয়ে তখন কি করবে? হঠাৎ করে একজন বলে ওঠে, আমি তিথিকে বিয়ে করব।
সবাই অবাক হয়ে তাকায় লোকটার দিকে। কে তুমি বাবা? আমি আকাশ খান, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি। আর আমি আপনার মেয়েকে বিয়ে করব আঙ্কেল, যদি আপনাদের আপত্তি না থাকে। হঠাৎ করে আবারও কারো কণ্ঠ ভেসে আসে। আমার আপত্তি আছে এই বিয়েতে। আকাশ রাগে চোখে থাকায় লোকটার দিকে। সবাই তাকিয়ে দেখে আবির শখ রক্তমাখা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। আবিরের মা বাবা দৌড়ে আবিরের কাছে যায়। কি হয়েছে তোর আবির? আর এই অবস্থা হলো কি করে তোর? কি রে, কি করে হলো তোর এই অবস্থা? মা বাবা তোমরা শান্ত হও, আমার কিছু হয়নি। আবির কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে রাগে মুখ নিয়ে। আকাশ আবিরকে দেখে অবাক হয়ে যায়। কি করে ও এখানে আসলো? কি করে? ওকে তো অনেক মেরেছি আমি, ওর হাঁটা শক্তিগুলো কেড়ে নিয়েছি আমি, কিন্তু ও তো দিব্যি ভালো হয়ে দাঁড়িয়ে আছে। আবির আকাশের কাছে যায়। কিরে, কি ভেবেছিলি তুই আমার তিথিকে বিয়ে করে নিবি আর আমি বসে বসে দেখবো? তা তো হয় না। তুই এখানে আসলি কি করে এতগুলো লোকের চোখে পাখি দিয়ে? তুই নিজেকে খুব চালাক ভাবিস তাই না, কিন্তু তুই আসলে খুব বোকা। আর এখানে আমি অনেক আগেই চলে আসতে পারতাম, কিন্তু আমি এটা জানতে চেয়েছিলাম কি আমাকে কিডন্যাপ করেছে। আর রইলো লোকদের কথা, ওদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। কথা আছে না, টাকা পেলে সব করতে পারে মানুষ। সবাই অবাক চোখে তাকিয়ে আছে আবির আর আকাশের দিকে। আবিরের কণ্ঠ শুনে তিথি নিজের ঘর থেকে বেরিয়ে আসে। আবিরকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আবিরের সারা শরীর রক্ত লেগে আছে। আবির তিথিকে দেখে একটু মুচকি হাসে আর ইশারা করে বলে যে আবির ঠিক আছে। আকাশ আবিরকে মারতে যায়, তার আগেই আকাশকে কতগুলো ধরে ফেলে। আবির ইশারা করতেন। খুব শখ না আমার তিথিকে বিয়ে করতে? খুব শখ তোর। আজকে আমি সব শখ মিটিয়ে দিব, কিন্তু এখন না। আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তুই এটা আটকিয়েছিলি। আগে বিয়েটা হোক, তারপর তোর ব্যবস্থা করছি। আকাশকে নিয়ে এখান থেকে চলে যায় লোকগুলো। আবির অনেক কষ্ট করে তিতির কাছে যায়। তিতির চোখ লাল হয়ে আছে কান্না করতে করতে। তোমার এই অবস্থা কেন জান? কি হয়েছে? তিতি কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। আবির তিতির দুগালে নিজের হাত দুটো দিয়ে আবদ্ধ করে বলে, খুব কষ্ট হচ্ছে আমাকে এই অবস্থা দেখে? তোমার তো আমাকে এই অবস্থা দেখে খুশি হওয়ার কথা, তাই না? তাহলে কান্না করছো কেন? আর আমি যদি মরে? আবির আর বলতে পারল না। তিতি আবিরের মুখ চেপে ধরে হাত দিয়ে। প্লিজ মরার কথা বলবেন না, আপনি না থাকলে আমি কি করে থাকবো? জান, হুম। ভালোবাসো আমায়? তিতি কোনো কথা বলে না, শুধু চোখে পানি পড়ছে। ঠিক আছে, যাও, বলতে হবে না, আমি বুঝেছি। তো আবির তো চলে গেছে, এখন তো বিয়ে পড়ানো শুরু হোক, কিন্তু তার আগে আবিরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না বাবা, তার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আবির আর তিতির বিয়ে হয়ে গেল। আবির শুয়ে আছে বেডে আর ডক্টর চেক আপ করছে। ক্ষত স্থানে ড্রেসিং করতে হবে। আমি ব্যথা কমে যাওয়ার জন্য ইনজেকশন দিয়েছি, আর আপনারা কেউ ড্রেসিং করে দিবেন আর নিয়মিত ওষুধ খাবেন। তিথি, তুমি বরং আবিরকে ড্রেসিং করিয়ে দাও, আমরা এখন আসি। তিতি দরজা লাগিয়ে দিয়ে আবিরের পাশে বসে। খুব কষ্ট হচ্ছে তাই না আপনার? না তো, তুমি পাশে থাকলে কোনো কষ্ট হয় না আমার। তুমি তো আমার সব কষ্ট দূর করার ওষুধ। ঠিক আছে, আর কথা বলতে হবে না, শেরওয়ানি খুলুন। কি? আমার এই অবস্থার তুমি কি না একটু সুস্থ হই তারপর না হয়? চুপ করুন তো, খালি আজে বাজে কথা মুখে। শেরওয়ানি খুলতে বলছি কারণ আপনার ক্ষত স্থানগুলো ড্রেসিং করব। ও তাই বলো, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। আপনি তো এইসবই ভাববেন। পাশে যদি এত সুন্দরী বউ থাকে তো এসব ভাবোই। আর যদি হয় বাসরাত, আজকে আমাদের বাসরাত ছিল তাই না জান? যদি সুস্থ থাকতাম তাহলে কি হতো বলো তো? তিতি আবিরের কথা লজ্জা পায়, লজ্জা লাল হয়ে গেছে। ওই স্যার, লজ্জা পেতে হবে না, তাড়াতাড়ি ড্রেসিং করে দাও যাতে একটু কাছে আসতে পারি তোমার। তিতি আবিরকে ড্রেসিং করে দেয়। এবার ঘুমান চুপচাপ। তুমি ঘুমাবো না? ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যাও। তিতি ফ্রেশ হয়ে আবিরের পাশে শুয়ে পড়ে। আবির তিতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে তিতি ঘুম থেকে উঠে দেখে আবির শান্তিতে ঘুমাচ্ছে। তিতি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, গিয়ে দেখে তার মা রান্না করছে আর বাকিরা সবাই বসে আছে সোফাতে। আবিরের মা তিতিকে দেখে তিতির কাছে আসে। তিথি মা, আবির কেমন আছে এখন? মা এখন ভালো আছে। ঠিক আছে, একটু পর আমরা বাড়িতে যাব। গতকাল তো যাওয়া হলো না, নিয়ম তো গতকাল যাওয়ার কথা ছিল তোমার শ্বশুর বাড়ি, কিন্তু তা হলো না।
আর তাই আজকে তোমার শ্বশুরবাড়ি যেতে হবে। তুমি গিয়ে রেডি হয়ে নাও, আর আবিরকেও রেডি হতে বলো। ঠিক আছে মা। প্রায় 4 দিন পর তিথি সকালে ঘুম থেকে উঠে দেখে আবির তার পাশে নেই। তিথি ওয়াশরুমে গিয়ে দেখে আবির ওখানেও নেই। তিথি টেবিলের উপর একটা চিঠি দেখতে তিথি চিরকুটটা খুলে দেখে। সরি জানো, আমার একটা কাজ পড়ে গেছে, তাই তোমাকে না জানিয়ে চলে যেতে হলো। আর আমি চাইনি তোমার ঘুমটা নষ্ট করতে। এখন যাও, ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, আর আমার আসতে একটু লেট হবে, তুমি সাবধানে থেকো। আবির এখন পুরোপুরি সুস্থ। তিথি ফ্রেশ হয়ে নিচে যায়, গিয়ে দেখে তার শাশুড়ি রান্না করছে। তিথিও তার শাশুড়ির সাথে রান্না করে। তিথি, আবির এত সকালে কোথায় গেল এই অসুস্থ শরীর নিয়ে? মা, আমি তো কিছুই জানি না। ঘুম থেকে উঠে দেখি উনি ঘরে নেই, আর একটা চিঠিতে লিখে গেছে ওনার কি যেন কাজ আছে। আচ্ছা। সবাই নাস্তা করে নেয়। তিথি সারাদিন রুহির সাথে গল্প করে কাটিয়ে দেয়। অন্যদিকে আবির বসে আছে একটা চেয়ারে আর হাতে লাঠি নিয়ে। অনেক ধরে আবির আকাশকে মারে। সব রাগ ছাড়ছে আকাশের উপর। রে, কেমন আছিস? আমাকে ছেড়ে দে কিন্তু কাবির, তা না হলে ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না? তোকে যদি আমি এখানে মাটিতে পুঁতে রেখে দেই, তোর খবর কেউ পাবে না, বুঝলি? আমার বাবা যদি জানতে পারে না তাহলে তোকে শেষ করে দিবে। তোর বাবা? আরে তোর বাবার ব্যবস্থা আমি নিজের হাতে করে এসেছি। জানিস তোর বাবা কি করেছে? মেয়ে প্রচার করতে গিয়ে ধরা খেয়েছে। জানিস তোরকে ধরা দিয়েছে পুলিশের হাতে? আমি ধরিয়ে দিয়েছি। কিন্তু ভাগ্যের কি পরিণাম, পুলিশের হাতেই মরণ হলো তোর বাবার। কি? খুব অবাক হচ্ছিস না? আর তোর বাবা আসলে একটা জানোয়ার, যেমন তুই হলি তার জানোয়ারের বাচ্চা। জানিস তোর বাবা পুলিশের হাত থেকে পালাতে গিয়েছিল, তখন একজন পুলিশ অফিসার শুট করে তোর বাবাকে মেরে ফেলে। না, আমার বাবা মরতে পারে না। তুই মিথ্যা কথা বলছিস আবির। আমি আমার বাবাকে দেখতে চাই। আরে না রে ভাই, আমি মিথ্যে কথা বলছি না। তোর খুব শখ না তোর বাবাকে দেখতে? ঠিক আছে, আমি নিজে তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি। তোর এই ইচ্ছেটা আমি পূরণ করব। আবির আকাশের মাথায় শুট করে দেয়। আকাশ সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। লাশটাকে মাটিতে চাপা দেয়া যেন কুকুর আর শিয়ালে মাটি থেকে তুলে ছিঁড়ে ছিঁড়ে খায়। আবির চলে যায়। রাত প্রায় 10টা বাজে, কিন্তু আবির এখন বাসায় আসে না। দিদির খুব চিন্তা হচ্ছে আবিরের জন্য। দিদি আবিরকে ফোন দেয়, কিন্তু আবির ফোন পিক করে না। হঠাৎ করে দরজায় শব্দ হয়। দিদি তাড়াহুড়া করে দরজা খুলতে ভাবে আবির এসেছে, কিন্তু রুহি দাঁড়িয়ে আছে। ভাবি, আমার সাথে আমার রুমে একটু আসবে? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ভাবি তুমি বসো, আমি আসছি। ঠিক আছে। একটু পর রুহি একটা সুন্দর গোলাপি শাড়ি আর কিছু গহনা নিয়ে এসেছে। এগুলো দিয়ে কি হবে রুহি? এগুলো তোমার এখন চটপট গিয়ে রেডি হয়ে আসো তো। কিন্তু রুহি, কেন এত রাতে এগুলো পরবো কেন? উফ ভাবি, প্রশ্ন করো না তো, তুমি গিয়ে রেডি হয়ে আসো। রুহি দিদিকে জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। দিদি ওয়াশরুম থেকে বের হয় শাড়ি পরে। রুহি তো হা করে তাকিয়েছে। উফ ভাবি, তোমাকে যা লাগছে, ভাইয়া যদি তোমাকে এভাবে দেখে তো নির্ঘাত পাগল হয়ে যাবে। দিদি রুহির কথায় লজ্জা পায়। হয়েছে মেয়ে ভাবি, আর লজ্জা পাতে হবে না। এখন এখানে বসো, আমি তোমাকে সাজিয়ে দিই। কিন্তু রুহি, এসব কোন? আরে তোমার জন্য সারপ্রাইজ আছে। এবার তুমি আমার সাথে চলো, আর তোমার চোখ বন্ধ করো, একদম কিন্তু চোখ খুলবে না বলে দিলাম। রুহি দিদিকে নিয়ে আবিরের ঘরে রেখে আসে। ভাবি, আমি যতক্ষণ না বলবো চোখ খোলার জন্য, ততক্ষণ তুমি চোখ খুলবে না। রুহি ঘর থেকে বেরিয়ে চিৎকার করে বলে, ভাবি এবার তুমি চোখ খুলো। দিদি চোখ খুলে তো পুরাই অবাক। এত তাড়াতাড়ি কি করে এগুলো করলো? সারা ঘরে ছোট ছোট মোমবাতি জ্বলছে, ফুল দিয়ে সারা ঘর সাজানো হয়েছে। ঘরে কোনো আলো নেই, শুধু মোমবাতির আলো জ্বলছে। তিতির ভয় লাগছে এমন অন্ধকারে থাকতে, তাই চলে যেতে নীলি আবিরের সাথে ধাক্কা খায়। তিতি আবিরকে দেখে একটা মুচকি হাসি দেয়। আবির তিতির দিকে এক পলকভাবে তাকিয়ে আছে। তিতিকে খুব মিষ্টি লাগছে গোলাপি কালারের শাড়ি পরাতে, চুলগুলো কোমর পর্যন্ত ছাড়া। তিতির মুখে পড়ে থাকা চুলগুলো আবির হাত দিয়ে সরিয়ে দেয়। তিতি আবিরের ছোঁয়া পেয়ে নিজের চোখ বন্ধ করে নেয়। আবির তিতির কোমর জড়িয়ে ধরে নিজে আরো কাছে নিয়ে আসে। তিতি আবিরের প্রত্যেকটা ছোঁয়াতে কেঁপে ওঠে। কাপা কাপা গলাতে তিতি বলে, কি করছেন? কি, ছাড়ুন আমাকে। আবির তিতির ঠোঁটে আঙ্গুল রেখে বলে, শ্শ্,
কোনো কথা নয়। আজকে কোনো ছাড়াছাড়ি নেই। খুব জ্বালিয়েছে আমাকে, নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করছি, কিন্তু আজকে আর পারছি না। জান, দিবে আমাকে তোমার মাঝে ঢুকতে প্লিজ জান। তিতির ঘাড়ে মুখ খুঁজে দেয় আবির। তিতির গলা শুকিয়ে আসছে, কথা বলতে পারছে না, না ঘন হয়ে আসছে শ্বাস। নিজেকে কেমন পাগল পাগল লাগছে তিতির। আবির তিতির গায়ে চুমু দেয়। আবির মায়াভরা কণ্ঠে বলে ওঠে, জান প্লিজ একবার তো অনুমতি দাও তোমার কাছে আসার জন্য, প্লিজ। আর কত নিজেকে কন্ট্রোল করবো বলো? তিতি আবিরের এমন কথাতে নিজেকে আর আটকাতে পারেনি। আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আবির তার তিতির উত্তর পেয়ে গেছে। আবির তিতিকে কোলে তুলে দেয়। তিতি আবিরের দিকে লজ্জায় তাকাতে পারছে না। তিতি কাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। আবির তিতিকে বিছানায় শুয়ে দেয়, নিজেও তিতির উপর শুয়ে পড়ে। নিজের সব ভার তিতির উপর ছেড়ে দেয়। তিতির শ্বাস ক্রমশ বেড়ে চলেছে। আবির তিতির গলাতে মুখে চুমু দিতে থাকে। আবির তিতির কাঁপা কাঁপা ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। আবির আর তিথি পাড়ি দেয় এক ভালোবাসার রাজ্যে, যেখানে কোনো অপবিত্র নেই, আছে শুধু ভালোবাসা। ওরা ওদের কাজ করুক। সকালে তিথি আগে ঘুম থেকে ওঠে। তিথি তাকিয়ে দেখে আবিরের বুকে মাথা রেখে শুয়ে আছে। তিথির খুব লজ্জা লাগছে কালকে রাতের ঘটনা মনে পড়তে। তিথি আবিরের চোখ মুখে চুমু দিয়ে উঠতে নিবে, তখনই আবির তিথিকে নিজের বুকে এনে ফেলে। ম্যাডাম, আপনি একটা জায়গায় দিতে ভুলে গেছেন। মানে আপনি এতক্ষণ জেগেছিলেন? না, জেগে থাকলে কি বউয়ের আদরটা পেতাম? অবশ্য রাতে তো আমিই তোমাকে আদর করেছি, এখন তুমি একটু আদর করো আমাকে। ছাড়ুন তো আমাকে, আমার উঠতে হবে। উম, কি? ছাড়বো না, তোমাকে আগে এখানে কিস করো। না, পারবো না আমি। ঠিক আছে, আমারটা আমি নিয়ে নিই। এই না। আবির তিতির ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর তিতিকে আবির ছেড়ে দেয়। তিতির লজ্জায় লাল হয়ে যায়। ওই সাল লজ্জা পেতে হবে, এবার যাও ফ্রেশ হও। একটা কথা বলবো, রাখবেন? একটা কেন, তোমার সব কথা আমি রাখবো জান, একবার তো বলো। আপনি এসব খারাপ কাজ ছেড়ে দিন প্লিজ। এসব মারামারি আমার ভালো লাগে না। ঠিক আছে জান, আজকে থেকে সব ছেড়ে দিলাম। তোমার এই ভিলেনটা এখন হ্যাপি। খুব। তিতি আবিরকে জড়িয়ে ধরে। প্রায় 4 বছর পর আজকে তিতি আর আবিরের এক মাত্র ছেলের জন্মদিন। সবাই অনেক খুশি। আজকে সবার আদরের আসিফের জন্মদিন। আসিফ তিতি আর আবিরের ছেলে। আসিফ কেক কাটে। এখন কাকে প্রথম কেক খাওয়াবে তা নিয়ে ঝগড়া আবির আর তিতির মাঝে। তাই আসিফ তার মা বাবার ঝগড়া থামাতে গিয়ে নিজেই নিজের কেক নেয়। এটা দেখে সবাই হেসে দেয়। তিতি আর আবির তো পুরাই শকড এমনটা দেখে। এভাবেই যেন দুষ্টমিষ্টি ঝগড়া দিয়ে কেটে যায় তিতি আর আবিরের জীবন। সবাই তিতি আর আবিরের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। প্লিজ আমার কাছে আসবেন না আপনি। আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। সো আমার থেকে দূরত্ব বজায় রেখে থাকুন, বলে দিচ্ছি। বিয়েটা না হয় বাধ্য হয়ে করেছেন, কিন্তু এতে তো আমার কোনো দোষ ছিল না, তাই না? কিন্তু এখন যখন বিয়েটা হয়েই গেছে, তখন আমাকে মেনে নিতে প্রবলেমটা কোথায় আপনার? প্রবলেম কোথায় মানে? আপনি কখনো নিজেকে আয়নায় দেখেছেন? আমি কেন, এই যুগে এসে কোনো মেয়ে কি চাইবে এমন একটা ব্ল্যাক হ্যান্ড হোয়াইট মার্কা লোক তার স্বামী হোক? আরে আপনার সাথে আমি বাইরে বের হলেও তো মানুষ হাসাহাসি করবে, মনে হয়ে কালার টিভির পাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। কি রে, এইভাবে আর কতদিন চলবে? কি কতদিন চলবে? এই যে তোর এই লুকোচুরি খেলা। যতদিন আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছি না ততদিন। তুই কিন্তু শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছিস আর ওকেও কষ্ট দিচ্ছিস। এসব কথা বাদ দে এখন, চল বাসায় যাই। চল। কথা হচ্ছিল দুই বন্ধু শান এবং আরিফের মধ্যে। আর যাকে নিয়ে কথা হচ্ছিল সে হচ্ছে শানের স্ত্রী সামাইরা সামি। শানের সাথে সামির বিয়ে হয়েছে প্রায় মাস 6, কিন্তু এখনো তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক থাকে সেটা গড়ে ওঠেনি। তার কারণ হচ্ছে শান একজন খুব সহজ সরল ও সাদামাটা টাইপের ছেলে। সে এতটাই সহজ সরল আর সাদামাটা যে এই যুগে এসে এমন একটা ছেলেকে স্বামী হিসেবে মেনে নেওয়া স্বামীর জন্য সত্যিই খুব কঠিন।
আর শানের চাল চলন, পোশাক আশাক আর বেশভূষা দেখলেও স্বামীর প্রচণ্ড রকম রাগ হয়। কারণ শানের তেল চিটচিটে চুল, ঢিলে ঢালা পোশাক, মোটা ফ্রেমের কালো চশমা খুবই বোরিং লাগে স্বামীর কাছে। আর এই লোকের জন্য স্বামীকে তার বান্ধবীদের কাছে প্রতিনিয়ত হাসির পাত্রী হতে হয়। তারা স্বামীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যেটা স্বামী একদমই নিতে পারে না। আর এটা স্বামীর বিয়ের পর থেকেই হয়ে আসছে। বর্তমানে শান তার বাসায় গিয়ে পৌঁছেছে। বাসায় শান আর তার বউ একাই থাকে। যাই হোক, শান কয়েকবার দরজার কলিং বেল বাজানোর পর স্বামী ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে এসে ভিতর থেকে দরজা খুলে দিয়ে শানকে ভিতরে ঢোকার সুযোগ না দিয়েই এক চোট ছাড়তে শুরু করলো। এই, আপনার এতক্ষণে আসার সময় হলো? রাত কয়টা বাজে দেখেছেন? 11:30 বাজছে ঘড়িতে। এখন মানুষের ঘুমের সময়, আর এতক্ষণে আপনি বাড়িতে এসে ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছেন। আপনার চোখে না হয় ঘুম নেই, কিন্তু আপনার জন্য কি আমিও ঘুমাতে পারবো না? কালকে থেকে রাত 9টার মধ্যে বাসায় ফিরতে পারলে ফিরবেন, আর না হয় ফিরবেন না। আপনার জন্য আমি এত রাত পর্যন্ত জেগে থেকে আপনার আসার অপেক্ষা করে বসে থাকতে পারবো না। এখন ভেতরে আসুন, আর ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, খেয়ে উদ্ধার করুন। ডিসকাস্টিং। বলেই স্বামী নিজের রুমে চলে যেতে লাগলো। আর শান একটা দীর্ঘশ্বাস ছেড়ে সদর দরজা বন্ধ করে দিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে শান আর খাবার খায়নি, সোজা হয়ে শুয়ে পড়ে বিছানায়। আর শুয়ে শুয়ে ভাবতে লাগে স্বামীর আচরণগুলোর কথা। ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে এক সময়। পরের দিন সকালে শান একেবারে গোসল সেরে রেডি হয়ে ঘর থেকে বের হয়ে দেখে স্বামী টেবিলে খাবার সাজাচ্ছে। শান কিছু না বলে চুপচাপ গিয়ে নাস্তার টেবিলে বসে নিজের খাবার নিয়ে খেতে শুরু করলো। স্বামী কিছুক্ষণ শানের দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাতে খাবার খাননি কেন? ক্ষুধা ছিল না। ক্ষুধা না থাকলে তো আমাকে বলতে পারতেন, আমি খাবারগুলো ফ্রিজে তুলে রাখতাম। কতগুলো খাবার নষ্ট হলো সেদিকেই খেয়াল আছে আপনার? মানলাম আপনার টাকাই কেনা খাবার ওইগুলো, কিন্তু খাবার তো খাবারই। সেগুলো নষ্ট করার অধিকার কি আপনার কারোরই আছে? কতগুলো খাবার সকালে নিয়ে পাশের বাসার বিড়ালকে দিতে হয়েছে। ভাগ্যিস শীতকাল, নইলে ওই খাবার বিড়ালেরও খাওয়ার অনুপযোগী হয়ে যেত। সরি, খেয়াল ছিল না আমার। খেয়াল ছিল না নাকি আমার উপর থাকা ঝালটা খাবারের উপরে ঝাললেন? আমার সত্যিই খেয়াল ছিল না, নইলে খাবার নষ্ট করার মতো ছেলে আমি নিজেও নই। যাই হোক, আজ থেকে আর রাতে আমার জন্য খাবার রাখতে হবে না। আমি বাইরে থেকে একেবারে খেয়ে আসবো, আর তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। বাই। বলেই শান উঠে ফোন আর অফিসের ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। স্বামী সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বসে পড়লো নাস্তা করতে। বিকেলে স্বামীর বান্ধবী রুমা কল করলো। স্বামী ফোন রিসিভ করে বলল, কিরে, কি খবর? হঠাৎ ফোন করলি যে? আরে দোস্ত, তোর দুলা ভাইয়ের প্রমোশন হয়েছে, তাই একটা পার্টির আয়োজন করেছি কাল সন্ধ্যায়। তুই আসতে পারবি তো? না রে, আমি যেতে পারবো না। কেন, কি হয়েছে? বাড়িতে তো বসেই থাকবি, তার চেয়ে বরং আমার এখানে এসে একটু এনজয় করবি, ভালো না? সাথে তোর বরকেও নিয়ে আসবি। এটা তো আরো আগেই সম্ভব না। রুমা ভ্রুকুচকে বলল, কেন? তুই মনে হয় জানিস না কেন? তোর ওখানে আমি ওই লোকটিকে নিয়ে যাব, আর সবাই মিলে আমি মজা উড়াবি, তাই না? আরে না না, এসব কি বলছিস? আমি কি কখনো তোর বরকে নিয়ে তোকে কিছু বলেছি বল? তাছাড়া অন্যদেরও আমি বারণ করব যেন তোকে আর তোর বরকে নিয়ে কোনো রকম ফাজলামো না করে। প্লিজ দোস্ত, তবুও তুই আয়। আর তোর বরকে নিয়ে না আসতে চাইলে অন্তত একাই আয়, তবুও আয় প্লিজ। রুমা এমনভাবে রিকোয়েস্ট করতে লাগলো যে স্বামী সেটা ফেলতে পারলো না। তাই সে বাধ্য হয়ে রাজি হলো সেখানে যেতে। কিন্তু সে এটাও বলল যে সে একা যাবে, তাই রুমাও আর জোর করেনি শানকে নিয়ে যেতে। রাতে শান একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে। স্বামী শানকে দরজা খুলে দিলে শান হাই বলে তার নিজের রুমে চলে যেতে নিলে স্বামী বলে ওঠে, শুনুন। শান থেমে গিয়ে পিছন ফিরলে স্বামী বলল, আপনার খাবার দেব? শান মৃদু হেসে বলল, নো থ্যাঙ্কস, আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি, আপনি খেয়ে গিয়ে শুয়ে পড়ুন। বলেই শান আবার চলে যেতে নিলে স্বামী আবারও বলে উঠল, আমার একটা কথা বলার ছিল। শান পিছন ফিরে বলল, জি বলুন। আসলে কাল আমার এক বান্ধবীর বাড়িতে একটা পার্টি আছে সন্ধ্যায়, তো সে আমাকে খুব রিকোয়েস্ট করেছিল যেতে, আর আমিও তাই ওকে নিয়ে হ্যাঁ বলে দিয়েছি। ও আচ্ছা, ভালোই তো। যান তাহলে, আমারও কাল একটা কাজ আছে, কাজ শেষ করতে লেট হতে পারে, তাই বাসায় নাও ফিরতে পারি। সো আপনি
আমাকে নিয়ে টেনশন করবেন না, মন খুলে এনজয় করবেন গিয়ে, ওকে? আর হ্যাঁ, বান্ধবীর বাড়িতে যাবেন যখন তখন কিছু না কিছু তো নিয়ে যেতে হবে। আমি বরং কাল অফিসে গিয়ে কিছু একটা পাঠিয়ে দেব, আপনি একদম চিন্তা করবেন না। সকালে শান অফিসে যাওয়ার কয়েক ঘন্টা পর বাড়িতে একটা পার্সেল পাঠিয়ে দিয়েছে সামি তার বান্ধবীর বাড়িতে নেওয়ার জন্য। সন্ধ্যায় সামি একটা নীল রঙের শাড়ি পরে সেজেগুজে রেডি হয়েছে রুমার বাড়িতে যাওয়ার জন্য। শানের পাঠানো গিফটটা নিয়ে সাথে একটা পার্স আর ফোন নিয়ে বেরিয়ে পড়লো সামি বাসা থেকে। বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে প্রায় আধ ঘন্টার মাথায় রুমার বাড়ির সামনে গিয়ে নামলো সামি। রিক্সা ভাড়া মিটিয়ে গিফটের প্যাকেটটা নিয়ে রুমার বাসার গেটের সামনে গেলে দারোয়ান সামির পরিচয় জেনে গেট খুলে দিল ভিতরে যাওয়ার জন্য। সামি ভিতরে গিয়ে দেখলো রুমাদের সদর দরজা খোলাই আছে, আর সেই সাথে অনেক অতিথিরাও রয়েছে ভিতরে। স্বামী চারদিকে চোখ বুলাতে বুলাতে ভিতরে ঢুকতেই কোথা থেকে যেন রুমা দ্রুত বেগে এসে স্বামীর সামনে উপস্থিত হলো। স্বামী রুমাকে দেখে মিষ্টি হাসলো। রুমাও মিষ্টি হেসে স্বামীর হাতে থাকা গিফটের দিকে তাকিয়ে বলল, এইসব কি স্বামী? তুই আবার গিফট আনতে গেলি কেন? তুই কি বাহিরের লোক যে ফর্মালিটি করতে হবে তোকে? আরে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ইয়ার। তাতে কি, নে ধর এটা, আমার হাত ব্যথা হয়ে গেছে এটা ধরে রাখতে রাখতে। বলেই স্বামী গিফটের প্যাকেটটা রুমার হাতে তুলে দিল। তারপর রুমার উদ্দেশ্যে বলল, বাকিরা কোথায়, আসেনি? কোন বাকিরা? আরে শিপারা সবাই কোথায়? ও আচ্ছা, ওরা তো তোর জন্য অপেক্ষা করছে, উপরে বসে আছে সবাই। এখানে শোরগোল বেশি বলে, আর আমি তো এখানে মেহমানদের আপ্যায়ন করতে হচ্ছে, তাই এখানেই পড়ে আছি। ও আচ্ছা, তা তোর হাজবেন্ড কোথায়? ভিতরে বন্ধুদের সাথে কথা বলছে, চল দেখা করিয়ে দিই তোকে। চল। রুমা গিফটটা একজনের কাছে দিয়ে স্বামীকে নিয়ে ভিতরে গেল। রুমা তার হাজবেন্ডের কাছে গিয়ে বলল, আবির দেখো কে এসেছে। আবির পিছনে ফিরে দেখে রুমার সাথে স্বামী দাঁড়িয়ে আছে হাসি মুখে। আবিরও মিষ্টি হেসে বলল, হেই শালিকা, কি খবর তোমার? কেমন আছো? আর এত লেট করলে কেন? আসলে বাসা থেকে বের হতে আর রিক্সা পেতে একটু লেট হয়ে গেছিল তাই। ও আচ্ছা, তা তোমার বর আসেনি? স্বামীর মুখটা কিছুটা ফ্যাকাশে হয়ে গেল বরের কথা শুনে, তবুও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, না মানে ওনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই আসতে পারেনি। ও আচ্ছা, যাক তুমি এসেছো তাতেই খুশি হয়েছি। এই রুমা, বাকিদেরও এবার নিচে নামতে বলো। গেস্টরা তো সবাই চলে আসছে, পার্টিতে এসে কোথায় এনজয় করবে সবাই মিলে, তা না করে তোমার বান্ধবীরা সবাই উপরে গিয়ে বসে আছে। হ্যাঁ, ডাকছি আমি সবাইকে। আর তোমার কোন স্পেশাল বন্ধু না কে যেন আসার কথা ছিল, সে আসবে না? হ্যাঁ হ্যাঁ আসবে, তবে অফিসের কাজ সেরে আসতে একটু লেট হবে আর কি। ঠিক আছে তাহলে। এই স্বামী, আয় গিয়ে শিপাদের ডেকে নিয়ে আসি। হ্যাঁ চল। রুমা স্বামীকে নিয়ে চলে গেল উপরে তার অন্য বান্ধবীদের কাছে। রুমার রুমেই সবাই বসে বসে গল্প করছে। রুমা আর স্বামী গিয়ে দরজায় দাঁড়াতেই সবার নজর পড়লো সেদিকে। আর তখন স্বামীকে দেখেই সবাই হাই বলে স্বামীর হাল অবস্থা জানতে চাইল। স্বামী ও রুমার সাথে ঘরের ভিতরে ঢুকে শিপার পাশে বসে সবার উদ্দেশ্যে বলল, এই তো হাল অবস্থা যেমন ছিল তেমনই। তা তোদের কার কি খবর শুনি? আর বলিস না রে, বাড়ি থেকে তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এদিকে তুই তো জানিসই আমি সায়েমকে ভালোবাসি, তাই আমি ঠিক করেছি বিয়ের একদিন আগেই সায়েমের সাথে পালাবো। প্ল্যানটা ভালো না? ভালো কিনা জানি না, কিন্তু এইসব না করে তুই তো আঙ্কেল আন্টিকে সরাসরি বললেই পারিস যে তুই বিয়েটা করতে চাস না। আরে তোর কি মনে হয় আমি এখনো সেই কথা না বলে বসে আছি? আমি আগেই সায়েমের কথা বাড়িতে জানিয়েছিলাম, আর তার জন্যই তো ওরা তাড়াতাড়ি আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ সায়েম বেকার বলে তারা সায়েমের সাথে আমার বিয়ে দিতে চায় না, তাই জোর করে অন্য আরেকজনের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। আর তুই তো জানিসই সায়েমকে ছাড়া আমার অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। আর আমি তোর মতো এতটা বোকাও নই যে বাবা মার বা অন্য কারো মন রাখার জন্য আমি জোকারকে বিয়ে করে বসবো। শিপার কথা শুনে সবাই একসাথে হেসে উঠল, শুধু স্বামী আর রুমা ছাড়া। শিপার কথায় স্বামীর মন আবার খারাপ হয়ে গেল, আর সেটা দেখে রুমারও খারাপ লাগলো। তাই রুমা সবার উদ্দেশ্যে বলে উঠল, হয়েছে হয়েছে, আর হাসাহাসি করতে হবে না। এবার নিচে চল সবাই, তোদের দুলাভাই সবাইকে নিচে যেতে বলেছে। চল সবাই, স্বামী চল।
সামি মাথা নেড়ে উঠে দাঁড়ালে আস্তে আস্তে সবাই উঠে রুমার সাথে হাঁটা ধরলো নিচে যাওয়ার জন্য। নিচে গিয়ে সবাই একসাথে আনন্দ করতে লাগলো, বিভিন্ন গল্প করতে লাগলো। আর তার পাশাপাশি এটা ওটা খাওয়া তো আছেই, আবার এক পাশে বাজছে ডিসে গান। যাই হোক, এভাবে আস্তে আস্তে রাত 9টা বেজে গেছে। আর এর মধ্যে স্বামী অনেকবার বাড়ি চলে যেতে চাইছিল, কিন্তু রুমা এবং রুমার হাজবেন্ড যেতে দেয়নি। রুমা বলেছে পার্টি শেষ হলে রুমাদের গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হবে স্বামীকে। তাছাড়া শানের বাসায় ফিরতে লেট হবে শুনেই আরও আটকে দেয় তারা স্বামীকে। কিন্তু স্বামীর এখানে ভালো লাগছিল না বলে সে একবার শানের কাছে ফোন করে জানার জন্য শান বাসায় পৌঁছে গেছে কিনা। ড্রয়িং রুমে হইচই দেখে স্বামী রুমাকে বলে উপরে চলে যায় নিরিবিলি প্লেসে শানের সাথে কথা বলার জন্য। ওইদিকে শান গাড়ি ড্রাইভ করছিল, আর এমন সময় স্বামীর কল যায় শানের ফোনে। শান ব্লুটুথটা অন করে বলে, হ্যালো, বলুন, আপনি কি বাসায় চলে গেছেন? না, আসলে রুমারা ছাড়তে চাইছে না আমায়। আপনি কি বাসায় পৌঁছে গেছেন? আমি বাসায় চলে আসবো? আরে না না, আমার জন্য আপনি পার্টি ছেড়ে বান্ধবীদের ছেড়ে আসবেন কেন? তাছাড়া আমি এখনো বাসায় যাইনি। আমি তো বলেইছিলাম যে আমার আজ বাসায় ফিরতে লেট হবে, তাই বাসায় নাও ফিরতে পারি। তবে আপনারও যেহেতু লেট হবে, তখন আপনি চাইলে ফেরার সময় আমায় ফোন করতে পারেন, আমি আপনাকে পিক করে নেব। আপনি কখন ফ্রি হবেন? মানে কখন কাজ শেষ হবে আপনার? এই তো 10টা, 10:30টার মধ্যে ফ্রি হয়ে যাব ইনশাআল্লাহ। আপনার কতক্ষণ লাগবে? আপনি যখন ফ্রি হবেন তখন একটা কল দিবেন, আমি চলে আসব। আর যদি আমি 10টার আগেই বাসায় যেতে চাই? নো প্রবলেম, আমাকে কল করলে আমি চলে আসব। কাজ না হয় কাল সেরে নেব। ঠিক আছে, তাহলে কল করলে রিসিভ করবেন। এখন রাখছি, বাই। ওকে, বাই। বলতেই স্বামী ফোন কেটে দিল। শানও তার গন্তব্যের দিকে ছুটে চলল। এদিকে স্বামী ফোন কেটে নিচে নামতেই রুমা বলল, কি রে, কি খবর? কি বললো তোর বর? বলেছে উনি এখনো কাজে আছে, আর আমার বাসায় পৌঁছার সময় হলে একটা কল করতে, তাহলে উনি এসে পিক করে নেবেন আমায়। বাহ, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। চল এনজয় করি। চল। ওরা দুজন এগিয়ে গেল শিপাদের কাছে। আর তখন তাদের মধ্য থেকে রিমা নামের একজন বলল, কি রে স্বামী, তোর হাবড়ু বর কি বললো? কথাটা শুনে শিপারা সবাই হেসে উঠল। আর তখন রুমা ধমক দিয়ে সবাইকে বলল, থাম তোরা, এগুলো কেমন বিহেভিয়ার তোদের? হ্যাঁ, নিজেদের বান্ধবীকে ছোট করে কি মজা পাচ্ছিস তোরা? এমনিতেই স্বামী আসতে চায়নি, আমি কত রিকোয়েস্ট করে এখানে এনেছি, আর তোরা কি না এমন ব্যবহার করছিস ওর সাথে? রিমা হাসির ছলেই বলল, আরে আমি তো মজা করছিলাম, বান্ধবীর সাথে একটু মজাও করতে না পারলে কেমন বান্ধবী বল? স্বামী এবার রুমার উদ্দেশ্যে বলল, আচ্ছা হয়েছে রুমা, বাদ দে এসব। ওদের আর কি দোষ বল, সবই তো আমার ভাগ্য, তাই না? স্বামীর কথা শুনে এবার সবাই চুপ হয়ে গেল। আর এমন সময় রুমার হাজব্যান্ড আবিরের ফোনে একটা কল এলে আবির হাসি মুখে সেটা রিসিভ করে দ্রুত বাড়ির বাইরে চলে যায়। কিছুক্ষণ পর আবির আর তার স্পেশাল গেস্ট প্লাস বন্ধুকে সাথে নিয়ে ভিতরে এলো। এসে আবির রুমার দিকে এগিয়ে গেল তার বন্ধুকে নিয়ে। গিয়েই আবির রুমাকে বলল, এই যে রুমা, দেখো কে এসেছে। আবির কথাটা বলতেই রুমা সহ বাকিরা সবাই আবিরের দিকে ঘুরে তাকালো। আর তাকাতেই দেখলো আবিরের পাশে খুব লম্বা একজন দারুণ হ্যান্ডসাম যুবক দাঁড়িয়ে আছে হাসি মুখে। ব্ল্যাক স্যুটকোট আর জেল করা চুলে দারুণ লাগছে তাকে। পার্টিতে উপস্থিত সবাই অলরেডি হা করে তাকিয়ে আছে তার দিকে। এদিকে স্বামীর কেন জানি লোকটাকে খুব চেনা চেনা লাগছে। যাই হোক, আবির রুমাদের সাথে তার স্পেশাল বন্ধুর পরিচয় করিয়ে দিতে লাগলো। রুমা, এই হলো আমার সেই স্পেশাল বন্ধু শাহরিয়ার আবরার, যার সাথে আমি অক্সফোর্ড একসাথে পড়াশোনা করেছি। আর শাহরিয়ার, এটা হলো তোমার ভাবি, মানে আমার ওয়াইফ রুমা। শাহরিয়ার মৃদু হেসে রুমাকে বলল, হ্যালো ভাবি। রুমা মিষ্টি হেসে বলল, হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? আপনার বন্ধুর কাছ থেকে আপনার অনেক গল্প শুনেছি অক্সফোর্ডে পড়ার সময় নাকি অনেক মেয়ে আপনার জন্য পাগল ছিল, আর তাদের মধ্যে কয়েকজন নাকি আপনাকে না পেলে সুসাইড করবে বলে হুমকিও দিয়েছিল। আজ আপনাকে সরাসরি দেখে বুঝতে পারলাম কেন মেয়েরা আপনার জন্য এত পাগল। রুমার কথা শুনে শাহরিয়ার আর আবির দুজনেই সশব্দে হেসে উঠল। তারপর আবির হাসি থামিয়ে রুমার বান্ধবীদের সাথেও শাহরিয়ারের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল, আর শাহরিয়ার, এরা হচ্ছে সবাই রুমার বান্ধবী, তোমাকে পরিচয় করিয়ে দেই, দাঁড়াও। বলেই আবির এক এক করে রুমার বান্ধবীদের সাথে শাহরিয়ারের পরিচয় করিয়ে দিতে লাগলো। আর সবার শেষে স্বামীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময়
আর সে হচ্ছে রুমার সবচেয়ে কাছের বান্ধবী, সামায়রা সামি। সামি এক কোণে দাঁড়িয়েছিল বলে এতক্ষণ শাহরিয়ার সামিকে দেখতে পায়নি, কিন্তু যখন আবির নামটা বলে সামির দিকে ইশারা করলো, তখন শাহরিয়ারের নজর পড়লো সামির দিকে, আর সাথে সাথেই তার চোখ আটকে গেল সামির দিকে। এদিকে সামিও শাহরিয়ারের দিকে তাকিয়ে ভাবছে আগে কোথাও দেখেছে কিনা সেই শাহরিয়ারকে। যাই হোক, আবির শাহরিয়ারকে সামির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে গলা ছাড়া দিয়ে শাহরিয়ারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, বন্ধু, সে বিবাহিত, তার দিকে তাকিয়ে লাভ নেই। কথাটা শুনেই শাহরিয়ার বিব্রত বোধ করে দ্রুত স্বামীর থেকে চোখ সরিয়ে নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। রুমা স্বামীর উদ্দেশ্যে বলে উঠল, কি রে স্বামী, শাহরিয়ার ভাইকে হাই বললি না? রুমার কথা শুনে শাহরিয়ার আর স্বামী দুজনেই দুজনের দিকে একবার তাকালো। কিছুটা বিব্রত বোধ নিয়ে স্বামী শাহরিয়ারের উদ্দেশ্যে বলল, হ্যালো। শাহরিয়ার মুচকি হেসে বলল, হাই মিস। সাথে সাথে স্বামীর পাশ থেকে রিমি বলে উঠল, আরে ভাইয়া মিস নয়, মিসেস। ও সরি মিসেস, নামটা যেন কি আপনার? জি, সামাইরা স্বামী। ও আচ্ছা, নাইস নেম। তা আপনার হাজব্যান্ড আসেনি মিসেস সামি? জি না। কেন? স্বামী কিছু বলার আগেই আবির পাশ থেকে বলে উঠল, সামির হাজবেন্ড একটা ইম্পর্টেন্ট কাজে বিজি আছে, তাই আসতে পারেনি সে। রুমা বলল, হ্যাঁ, তবে উনি বাড়ি ফেরার সময় স্বামীকে পিক করতে আসবে, তখন আপনার সাথে পরিচয় করিয়ে দিব। আবির বলল, ও, মিস্টার শান আসছে নাকি? হ্যাঁ, স্বামীকে নিতে আসবে। যাক, তাহলে তো ভালোই হবে। এমন সময় শিপা বলে উঠল, হ্যাঁ, ভালোই হবে, ফ্রিতে একটু বাড়তি বিনোদন পাওয়া যাবে। বলেই শিপা হেসে উঠল, আর তার সাথে রিমিরাও। স্বামীর মুখটা এবার আবার চুপসে গেল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর শাহরিয়ার শিপার কথার মানে বুঝতে না পেরে ভ্রুকুচকে বলল, ফ্রিতে বিনোদন পাওয়া যাওয়া মানে? উনি কি খুব রসিক মানুষ? রুমা দ্রুত কথা কাটাতে বলল, আরে না না, আসলে উনি ওদের দুলাভাই হয়তো, তাই শান ভাইয়া এলে ওরা একটু দুষ্টুমি করতে পারবে, এটাই বলতে চাইছিল আর কি। শাহরিয়ার মাথা নেড়ে বলল। ও আচ্ছা। আবির এবার বলল, চলো শাহরিয়ার, তোমাকে আমার অন্যান্য বন্ধু আর কলিগদের সাথে পরিচয় করিয়ে দেই, তারপর সবাই মিলে একসাথে জমিয়ে ভুরিভোজ করব, কি বলো? শিওর। আবির রুমাদের থেকে বলে শাহরিয়ারকে নিয়ে চলে গেল অন্যদের সাথে পরিচয় করিয়ে দিতে। সবার সাথে পরিচয় পর্ব শেষ করে শাহরিয়ারের তাড়া আছে বলে আর সময় নষ্ট না করে সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার পর্ব শুরু করলো আবির আর রুমা। সবাই বড় ডাইনিং টেবিলে বসেছে একসাথে, আর এর মধ্যে শাহরিয়ার এবং স্বামী পড়েছে পাশাপাশি চেয়ারে, যার কারণে স্বামীর খুব আনইজি ফিল হচ্ছিল। যাই হোক, খাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর এবার যাওয়ার সময় হলে শাহরিয়ার বলল, আবির, আমাকে তো এবার ফিরতে হবে। রুমার সাথে সাথেই বলে উঠল, এ কি ভাইয়া, এক্ষুনি চলে যাবেন? আজ থাকুন আমাদের বাড়িতে, শিভারা সবাই আজ আমাদের এখানেই থাকবে, আপনি সহ থাকলে সবাই মিলে অনেক গল্প করতে পারবো। শাহরিয়ার মুচকি হেসে বলল, না ভাবি, আমাকে ফিরতেই হবে। তা মিসেস সামির হাজবেন্ড কখন আসবেন? ওনার সাথে তো আজ আর দেখা হলো না মনে হচ্ছে। এই জন্যই বলছি আরেকটু থেকে যাও, তাহলেই মিস্টার শাওনের সাথে দেখা হয়ে যাবে, কি বলো সামি? স্বামী আবিরের কথার উত্তরে কৃত্রিম হেসে বলল, জি। তাহলে একবার ফোন করে মিস্টার শানকে জিজ্ঞেস করো না আসতে কতক্ষণ লাগবে। স্বামী তো পড়েছে মহা ঝামেলায়। যে ভয়ে শানকে পার্টিতে সাথে আসতে বলেনি, এখন সেই ভয়টাই সত্যি হবে মনে হচ্ছে তার। এখন মনে মনে নিজেকেই বকছে সে কেন তখন শানকে ফোন করে ওকে নিতে আসতে বলল তা ভেবে। স্বামী তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, না চাইতেও শানের নাম্বারে কল করার জন্য ফোনটা উঠাতেই হঠাৎ শাহরিয়ার বলে উঠল, ও আবির, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাকে এখনই বের হতে হবে, আমার এক বন্ধুকে এয়ারপোর্ট থেকে পিক করতে হবে। সরি মিসেস সামি, আজ আর আপনার হাজবেন্ডের সাথে দেখা হলো না, আশা করি কোনো একদিন হয়ে যাবে দেখা। আজ তাহলে আসি, প্লিজ কিছু মনে করবেন না। আবির, আমি উঠছি। শাহরিয়ারের কথা শুনে স্বামী একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। আবির বলল, ইস, তাহলে আর আজকে তোমাকে আটকাতে পারলাম না। ঠিক আছে তাহলে, চলো তোমায় এগিয়ে দিয়ে আসি। চলো। তারপর শাহরিয়ার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল আবিরের সাথে বাড়ির বাইরে। আবিরের থেকে বিদায় নিয়ে সে গাড়িতে উঠে চলে গেল নিজ গন্তব্যের দিকে। এদিকে স্বামী এবার শানের ফোনে কল লাগালো। প্রথমবার কল ঢুকে কেটে যায়। স্বামী আবার কল লাগালে দ্বিতীয়বারে শান ফোন রিসিভ করে বলল, তাহলে আপনি বাড়ির ঠিকানাটা আমাকে মেসেজ করে দিন, আমি কাছাকাছি আছি।
সামি ঠিক আছে বলে ফোন কেটে দিয়ে রুমাদের হাউস নাম্বার শানের কাছে মেসেজ করে পাঠিয়ে দিল। 10-15 মিনিটের মাথায় শান রুমাদের বাড়ির সামনে গিয়ে সামিকে ফোন করলে রুমার হাজবেন্ড সহ সামিকে এগিয়ে দিতে গেল গেটের কাছে। ওরা গিয়ে দেখে শান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আবির শানকে দেখে মিষ্টি হেসে শানের দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো মিস্টার শান, হাউ আর ইউ? শানও মিষ্টি হেসে বলল, হাই, আই এম ফাইন, অ্যান্ড ইউ? আই এম ফাইন অলসো। আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম এতক্ষণ। চলুন ভিতরে চলুন, একেবারে ডিনার করে তারপর যাবেন। এমন সময় রুমাও বলে উঠল, হ্যাঁ শান ভাইয়া, চলুন ভিতরে চলুন। শান দ্রুত মাথা নেড়ে বলল, না না, আজ না, অন্য কোনো দিন আসবো। আজ এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আর তাছাড়া আমি আরো আগেই খেয়ে নিয়েছি, আর অনেক টায়ার্ডও লাগছে আজ। বাড়ি ফিরে রেস্ট নিতে চাই। আমি জাস্ট সামিকে নেয়ার জন্য এসেছি, প্লিজ আজ যেতে দিন আমায়। সামিও এবার বলে উঠল, হ্যাঁ রে, আর দেরি করাস না আমাদের। তাছাড়া উনি যখন নিয়ে নিয়েছেন তখন এখন আর কিভাবে খাবো? আজ আমরা চাই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। তাই বলে উনি আমার বাড়িতে এসে বাড়ির সামনে থেকেই চলে যাবে? কিছু অন্তত মুখে নিয়ে গেলে খুশি হতাম। না না ভাই, আজ না, আজ আমাদের যেতে দিন।